হ্যালো বন্ধুরা, এই গল্পের প্রথম সিজন আপলোড করা হয়েছিল। তো আজকে পরেরটুকু সহ সম্পূর্ণ গল্পটা আপলোড করা হয়েছে। যারা প্রথম সিজন শুনেছেন তারা একটু টেনে শুনে নেবেন, টাইম মেনশন করা আছে। আর যারা নতুন তারা সম্পূর্ণ গল্পটা মনোযোগ দিয়ে শুনবেন। আদ্র, তুমি তো জানো আমাদের এই টিমটার মধ্যে সবচেয়ে বেশি বিশ্বাস ভরসা করতে পারে আমি তোমার উপর। জি স্যার, আমি সেটা জানি। তোমাকে এখানে কেন ডেকে নিয়ে এসেছি সেটা কি তুমি জানো? না স্যার, আপনি এখনও আমাকে কোনো কিছু বলেননি। শুধু বলেছিলেন আমার সাথে ইম্পর্ট্যান্ট কথা আছে, সেই জন্য আমি ওইদিকে লেট না করে আপনার কাছে চলে এসেছি। গুড। তোমাকে এখানে ডেকে আনার কারণ আমাদের টিমকে একটা গোপন মিশনের দায়িত্ব দেওয়া হয়েছে। এখন আমি ওদের কারোর উপর এতটা ভরসা করতে পারি না যতটা ভরসা আমি তোমার উপর করতে পারি। জি স্যার, আমি বুঝতে পেরেছি এমনই কোনো কিছু হবে। এখন আপনি যদি এটা ভালো করে বুঝিয়ে বলতেন তাহলে আমার জন্য সুবিধা হতো বোঝার জন্য। হ্যাঁ, তোমাকে সব কিছুই বলবো। আমেরিকায় বসে থেকে কেউ একজন বাংলাদেশের সরকার চেঞ্জ করার চেষ্টা করে যাচ্ছে। মানে এই সরকারকে রাখতে চাচ্ছে না ওরা, এবং এর সাথে বাংলাদেশ থেকে মেয়েদেরকে নিয়ে যাচ্ছে। শুধু বাংলাদেশ থেকে নয়, এশিয়ার বিভিন্ন দেশ থেকে মেয়েদেরকে নিয়ে যাচ্ছে, কিন্তু কোন দেশের প্রশাসন ওকে ধরতে পারছে না। সেজন্য বাংলাদেশ সরকার বিশেষ করে আমাদেরকে মিশনের দায়িত্বটা দিয়েছে। খুব সাবধানতার সাথে এবং গোপনে মিশনটা কন্ট্রোল করতে হবে আমাদেরকে। আমি আমাদের টিমকে সবচেয়ে বেশি বিশ্বাস করি তোমাকে, সেজন্য সবার আগে এই কথাটা আমি তোমাকে জানালাম। জি স্যার, আমি সেটা জানি। আপনি আমাকে বিশ্বাস করেন। এখন এই সম্পর্কে কি কি তথ্য আছে আপনাদের কাছে সবগুলো তথ্য আমাকে দিন, আর কখন কি করতে হবে সেটা আমাকে একটু বলে দিবেন, তাহলেই হবে। বাংলাদেশে বসে থেকে কিছুই করা যাবে না, ওইখানে গিয়ে তোমাকে সবকিছু হ্যান্ডেল করতে হবে। তোমার সাহায্যের জন্য কাকে কাকে বেছে নেবে সেটা তুমি চয়েস করে নাও। এই টিমের লিডার হবে তুমি একমাত্র। পুরো টিমটাকে তুমি নিজের হাতে কন্ট্রোল করবে। এখন তোমার যা যা লাগবে সবকিছু আমাকে বলো, আমি সবকিছু ম্যানেজ করে দিচ্ছি। যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে পরশু আমেরিকার উদ্দেশ্যে রওনা হও। স্যার, আমার এখন তো যাওয়া যাবে না। আপাতত 2-3 দিন পর যেতে হবে, কারণ বাড়িতে সবাইকে বলে তারপর ম্যানেজ করতে হবে। ওদেরকে বলে নিজেরও একটা প্রিপারেশন আছে, সেটা আপনি ভালো করেই জানেন। আর আমার যা কাছে দরকার পড়বে আমি সবার নাম লিস্ট করে আপনাকে জানিয়ে দেব। ওকে আদ্র, ঠিক আছে। তুমি 3 দিন সময় চেয়েছো যেহেতু আমার কাছে, তাহলে তোমাকে আমি 3 দিন সময় দিলাম। এই 3 দিনের ভিতর কখন কিভাবে তুমি যাবে সবকিছু আমাকে জানিয়ে দিও, তারপর আমি সবকিছুর ব্যবস্থা করে রাখবো। আর হ্যাঁ, যাকে যাকে নিবে খুব ভালো করে ভেবেচিন্তে তারপর ওদেরকে নিজের টিমে নিও। জানো হয়তো এটা খুব সিক্রেট একটা মিশন হতে যাচ্ছে। জি স্যার, আমি সেটা বুঝতে পারতেছি। আপনি এটা নিয়ে চিন্তা করবেন না। আমি খুব সাবধানতার সাথে খুব সিক্রেটলি এটা হ্যান্ডেল করব। আপনি আমাকে এই টপিকটা নিয়ে যত ইনফরমেশন আছে সবগুলো আমাকে দিন, সবগুলো আমি দেখে নিচ্ছি। কারণ এটার মধ্যে জড়ানোর আগে আমি সবকিছু ভালো করে পর্যবেক্ষণ করে নিতে চাই। আদ্রর কথা শুনে স্যার আদ্রকে একটা পেনড্রাইভ হাতে ধরিয়ে দিয়ে বলে উঠলেন, এই যে নাও আদ্র, এই পেন ড্রাইভের মধ্যে তোমার যা যা ইনফরমেশন দরকার আশা করি সব কিছুই আছে এখানে। আর এর বাইরে যদি কোনো কিছু দরকার হয় তাহলে আমাকে বলতে পারো, আমি ম্যানেজ করে দেবো আমার দ্বারা যতটা সম্ভব হয় ততটা। আদ্র আর কথা না বলে পেনড্রাইভটা হাতে নেয়। পেনড্রাইভটা হাতে নিয়ে স্যারের দিকে তাকিয়ে বলে উঠল, আচ্ছা ঠিক আছে স্যার, সমস্যা নেই। আমি বাড়িতে গিয়ে এই পেন ড্রাইভে কি কি ইনফরমেশন আছে সবকিছু আমি দেখে নেব। আচ্ছা ঠিক আছে, তুমি 3 দিন সময় যেহেতু আমার কাছে চেয়েছো, 3 দিনের ভিতর সব কিছু গুছিয়ে নাও। আর হ্যাঁ, আমাদের টিম থেকে কাকে কাকে দরকার হয় কিংবা আমাদের ডিপার্টমেন্ট থেকে কাকে কাকে দরকার হয় আমাকে বলো, আমি সবাইকে ম্যানেজ করে দেবো। ওইখানে গিয়ে তো আর তুমি সব কিছু একা একা করতে পারবে না, তাই না? তাই তোমার সহকারী হিসেবে কাকে কাকে নিতে চাও আমাকে জানিয়ে দিও, আমি সবাইকে তৈরি করে রাখবো। আচ্ছা ঠিক আছে স্যার, সমস্যা নেই। আমি আপনাকে রাতের মধ্যে জানিয়ে দেব। আর আমি আমাদের টিম থেকে কাউকে নিতে চাই না, আমাদের টিমের বাইরে থেকে একজনকে নিতে চাই। আশা করি আপনি পারমিশন দিবেন, না করবেন না আমায়। এটা যদি আমাদের মিশনের ভালোর জন্য হয় তাহলে আমি অবশ্যই না করব না। আর তোমার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে তুমি কখনো ভুল মানুষকে চয়েস করবে না। ধন্যবাদ স্যার আপনাকে, আমাকে এতটা বিশ্বাস করার জন্য এবং আমাকে এতটা স্নেহ করার জন্য। এটার যোগ্য তুমি, সেই জন্য তোমাকে বিশ্বাস করি। আমাদের টিমে তো অনেক মানুষই আছে, তোমার মতো কাউকে ভরসা করতে পারি না আমি। থ্যাংক ইউ স্যার। তাহলে আমি এখন আসছি, কেমন? এখন তুমি কোথায় যাবে? মাত্র তো এসেছো, কিছুক্ষণ হলো। একটু রেস্ট করো, তারপর না হয় যাবে।
সমস্যা নেই স্যার, এখনই বাড়িতে চলে যাব, সেজন্য আর এখানে বসবো না। দেখি ওইদিকেও তো আমাকে সব কিছু ম্যানেজ করতে হবে, কি কি লাগবে, কি কি প্রয়োজন সব কিছুই আপনাকে জানাবো। আদ্র, আমি কিন্তু এতটা বোকা নই, বুঝেছো? বোকা হলে আজকে আর আমি এই চেয়ারে থাকতে পারতাম না। আমার যথেষ্ট পারদর্শিতা দেখে আমার সিনিয়র স্যারেরা এখানে আমাকে বসিয়েছে, বুঝেছো? তুমি এখন কোথায় যাবে সেটা আমার অজানা নয়। তারপর আমি জানতে চেয়েছি তোমার কাছে, কিন্তু তুমি আমাকে রং উত্তর দিয়েছো। স্যার আমি জানি আপনি সব কিছু জানেন, তারপরও এটা জিজ্ঞেস করছেন। বাট আমার এখানে এটা বলতে ইচ্ছে হয়নি, অনেক ক্লান্ত, তাও অফিসে যেতে হবে, সেজন্য বললাম যে বাড়িতে যাব। আমি বুঝি না তোমার এত দরকার কি প্যারা নেওয়া। ওইদিকে তোমার বাবা চাচারা, ওনারা তো অফিস সামলাচ্ছে, তাই না? তাহলে তোমাকে অযথা অফিসে যেতে হয় কেন? আসলে স্যার ওনারা চেয়েছিলেন যে আমি অফিসে যাই, ওইখানে এই চাকরি না করি, কিন্তু আমি ওদের কথার বাইরে গিয়ে আমি এইখানে চাকরি করতেছি। এটা বাড়ি কেউই চায় না, প্রত্যেকে আমার বিরুদ্ধে, শুধু এই একটা কারণে, তাও আমি এই চাকরিটা ছাড়ছি না। কিন্তু কেন আদ্র? এই চাকরিটা পাওয়ার জন্য হাজার হাজার লাখ লাখ যুবকেরা বাংলাদেশে কত কষ্ট করে ট্রেনিং করতেছে, কত কষ্ট করতেছে। আর তুমি তো একজন মেজর, তারপর তোমার ফ্যামিলি থেকে চাকরিটা পছন্দ করে না কেন? সেসব অনেক কথা স্যার, বলতে গেলে এখন সময় ফুরিয়ে যাবে। শুধু এতটুকু বলতে পারে যে এই চাকরিটার মধ্যে জানা রিস্ক দেখে আমার ফ্যামিলি এই চাকরিটাকে সমর্থন করে না, আর আমিও এই চাকরিটা ছাড়তে পারতেছি না, যার জন্য আমার পরিবারের সাথে আমার একদম নীরব যুদ্ধ চলে। বুঝতে পেরেছি আমি। এখন পুরাটুকু আর কিছু বলতে হবে না তোমাকে। আর হ্যাঁ, এভাবে যেহেতু কষ্ট করতেছো, আশা করি খুব উপরে উঠবে তুমি আদ্র। তোমার কাছ থেকে ভালো কিছু আশা করতেছি ফিউচারে। ধন্যবাদ স্যার, এখন তাহলে আসি। এখান থেকে অফিসে গিয়ে তারপর অফিসের কাজ শেষ করে বাড়িতে ফিরতে হবে। বেশ কিছুদিন যাবৎ বাড়িতে ফিরি না, অফিসে থেকে যাই, না হলে বন্ধুদের বাড়িতে চলে যাই। তাই ভাবতেছি আজকে একটু তাড়াতাড়ি ফিরে যাও বাড়িতে। ওকে, ঠিক আছে, সাবধানে যেও আর নিজের খেয়াল রেখো। আদ্র যাওয়ার আগে স্যারকে সালাম দিয়ে তারপর সেখান থেকে বেরিয়ে যায়। অফিসে কোয়ার্টার থেকে নিচে এসে নিজের বাইকটা নিয়ে চলে যায় ওদের অফিসে। আদ্র অফিসে গিয়ে নিজের রুমে বসে, যতগুলো ফাইল ছিল সবগুলো ফাইলের কাজ করতে থাকে পাশে নিয়ে। একটা ফাইলের কাজ যখনই প্রায় শেষের দিকে তখনই নেয় আদ্রের বাবা এসে আদ্রকে বলল, অর্থ কখন এসেছো তুমি? এতক্ষণ তো তোমাকে দেখতে পাইনি। লাঞ্চ করেছো দুপুরবেলায়? কিছুক্ষণ হয়েছে বাবা এসেছি, সেজন্য দেখতে পাওনি। আর আমি আসার সময় লাঞ্চ করে এসেছি, তোমরা করেছো? বড় চাচা ছোট চাচা ওরা কোথায়? হ্যাঁ, আমাদের জন্য বাড়ি থেকে খাবার পাঠিয়েছিল, তোমার জন্য পাঠিয়েছি, খেয়ে নাও। ওরা ওদের কাজে ব্যস্ত আছে, তোমার চাচারা। না বাবা, এখন খাবো না, আমি অফিস থেকে খেয়ে এসেছি, স্যার আমাকে না খেয়ে ছাড়েনি, তাই এখন আর খিদে নেই। তোমাকে কিছু বলার ছিল, রাতে বাড়িতে আসো, তারপর তোমার সাথে কথা বলবো বসে। আচ্ছা ঠিক আছে, না হয় রাতে বলো, এখন তুমি চলে যাও বাড়িতে। কিন্তু বাবা এখানে তো অনেকগুলো ফাইল পেন্ডিং পড়ে আছে, এগুলো দেখে তারপর যাব। 9টা কি 10টা বেজে যাবে যেতে যেতে। আমরা আছি 3 জন অফিসে। তুমি বাড়িতে যাওয়ার সময় শিশিরকে ওর কলেজ থেকে নিয়ে যেও বাসায়। আমরা আসার সময় শিশিরকে কলেজে নামিয়ে দিয়ে এসেছি। ড্রাইভার ছুটি নিয়ে বাড়িতে গিয়েছে, ওর বউ নাকি অসুস্থ। শিশির একা আসতে পারে না বাড়িতে, ও ভয় পায়। তুমি সরাসরি ওর ক্লাস থেকে ওকে গিয়ে নিয়ে আসবে, তারপর বাড়িতে চলে যেও দুজন। আর যে ফাইলগুলো বাকি আছে সেগুলো না হয় নিয়ে যাও, বাড়িতে সময় পেলে করে নিও। আচ্ছা ঠিক আছে, আমি না হয় ফাইলগুলো নিয়ে যাচ্ছি, বাড়িতে করে নেব রাতে বসে বসে। আর তোমাদের ফিরতে কি বেশি লেট হবে নাকি? না, আমাদের লেট হবে। তুমি যাও, আমরা আসতেছি কিছুক্ষণের মধ্যেই। আর হ্যাঁ, বাইককে তো সাবধানে চালিও, শিশির পেছনে বসে থাকবে কিন্তু, এটা মনে রেখে বাইক চালিও। আদ্র আর কোনো কিছু না বলে সে 4-5টা ফাইল ব্যাগের মধ্যে ভরে নিয়ে চলে যায়। কিছুক্ষণ বাইক চালিয়ে আসার পর শিশিরের কলেজের কাছে এসে দেখল কলেজ মাত্র ছুটি হয়েছে। তাই আদ্র আর বাইরে না দাঁড়িয়ে থেকে সোজা শিশিরের ক্লাসরুমের দিকে চলে যায়। ক্লাসরুমে গিয়ে দেখতে পায় শিশির একা বসে আছে। আদ্র আর কোনো কিছু না বলে শিশিরের ব্যাগটা নিজের হাতে নিয়ে শিশিরের হাত ধরে বলল, এখানে একা বসে আছিস কেন? সকালে বাইরে চলে যাচ্ছ বাড়িতে, তুই একা বসে আছিস? যদি ক্লাস তালা দিয়ে দিত বাইরে থেকে তখন কি করতি? শিশির অনেকদিন পর আদ্রকে দেখে অনেকটা চমকায়, কারণ আদ্র এখন তেমন একটা বাড়িতে আসে না।
আর আসলে অনেক রাতে আসে, আবার খুব সকালে চলে যায়। সেই জন্য শিশিরের সাথে এমন একটা দেখা হয় না। শিশিরকে এভাবে তাকিয়ে থাকতে থাকতে দেখে আদ্র আবারও বলল, শিশির, আমি তোকে কিছু জিজ্ঞেস করেছি। শিশিরের এবার ধ্যান ভাঙে আদ্রের কথায়। তারপর তাড়াতাড়ি করে আদ্রের দিকে তাকিয়ে বলে উঠল, কি 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 বলেছেন? আমি বুঝতে পারিনি, একটু আবার দয়া করে বলুন। আসলে আমি বুঝতে পারিনি, আমার খেয়াল ছিল না। তোর খেয়াল কোথা থেকে শিশির? এখন কথা না বলে হাট, তোকে বাড়িতে নিয়ে যেতে হবে, বাবা পাঠিয়েছে আমাকে। শিশির হাঁটতে হাঁটতে আদ্রকে জিজ্ঞেস করলো, আপনি এতদিন কোথায় ছিলেন? বাড়িতে আসেননি কেন? কই, আমি তো বাড়িতে আসতাম, কিন্তু তোর সাথে দেখা হতো না। শুধুমাত্র অনেক রাতে বাড়িতে আসতাম এবং খুব সকালে চলে যেতাম। হ্যাঁ, এই কিছুদিন ধরে হয়তো বাড়িতে যাইনি, কিন্তু তুই যেটা নোটিস করিসনি। বাড়িতে বড় আম্মু বলা বলি করতেছিল, সেই জন্য বুঝতে পেরেছি। এই কয়েকদিন কোথায় ছিলেন? বাড়িতে আসেননি কেন? শ্বশুরবাড়ি ছিলাম, সেজন্য বাড়িতে আসেনি। শ্বশুরবাড়ি আপ্যায়ন নিচ্ছিলাম। এটা বলতে বলতে ওরা বাইকের কাছে চলে আসে। তারপর আদ্র বাইকে উঠে বসলো। শিশির মুখটা কেমন জানি করে নেয় আদ্রের কথায়। বাইকে উঠ ফাস্ট, তাড়াতাড়ি ধরে বস, এখনই বের হবো। শিশির আর কোনো কিছু না বলে সোজা বাইকে উঠে বসে। শিশির বসার পর আদ্র শিশিরকে বলে উঠল, আমাকে ধরে বসার কথা কি বারবার বলা লাগে, নাকি তুই আমার বাইকে উঠে সেটা বলে যাস? তুই কি চাস বলতো আমাকে সারা জীবনের জন্য জেলে পাঠাতে? তোর বড়াব্বু যদি কখনো জানতে পারে আমার বাইক থেকে পড়ে পেদা পেয়েছিস, তাহলে তো কোনো কথা না বলে আমার নামে মামলা ঠুকে দেবে। আমাকে 14 শিকের ভাত খাইয়ে ছাড়বে, যে আমি কিনা মানুষকে 14 শিকের ভাত খাওয়াই। শিশির আর কোনো কিছু না বলে জড়িয়ে ধরল, ভালো করে ধরে বসলো। এখন দূর থেকে একটা অচেনা মানুষ দেখলে নির্ঘাত ভাববে ওরা দুজন কাপল যাচ্ছে। মাঝ রাস্তায় এসে হঠাৎ আদ্র বাইক থামিয়ে বলল, শিশির, বাইক থেকে নামতো। শিশির কোনো কথা না বলে বাইক থেকে নেমে দাঁড়ায়। তখন আদ্র নিজেও বাইক থেকে নামে। বাইকটা দাঁড় করিয়ে, আচ্ছা, আমরা এখানে দাঁড়িয়ে আছি কেন? এখানে কি কোনো কাজ আছে আপনার? ধরতে পারিস, কাজও আবার নাও। চল, তোকে ফুচকা খাইয়ে নিয়ে আসি, তারপর বাড়িতে যাওয়া যাবে। আদ্রের কথা শুনে শিশির যেন আকাশ থেকে পড়ল। কারণ আদ্র কখনো শিশিরকে ফুচকা খেতে দেয় না। ইভেন ওর ভাই বোন যারা আছে কাউকে খেতে দেয় না। আপনি ফুচকা খাওয়াতে যাচ্ছেন? কেন, তুই কি ফুচকা খেতে চাস না? যদি খেতে না চাস তাহলে চল বাড়িতে চলে যাই, এখানে আর দাঁড়িয়ে লাভ নেই আমাদের। আরে না, খাবো না কেন? আপনি মাঝ রাস্তায় এত কষ্ট করে বাইক দাঁড় করিয়েছেন, এখন এইখান থেকে চলে গেলে এটা কেমন দেখায় না? একেবারে খেয়ে তারপর যাবো এখান থেকে। আসুন। শিশির, তোর বয়স কত এখন? কত আর হবে? 17+ মনে হয়। হঠাৎ করে বয়সের কথা জিজ্ঞাসা করলেন কেন? 18 বছর হতে আর কত মাস বাকি আছে তোর? 3 মাসের মতো হতো, তাই না? হ্যাঁ, এমনি। কিন্তু হঠাৎ করে যে আপনি বয়সের কথা জিজ্ঞাসা করলেন, কোনো দরকারে নাকি? হুম। অনেক দরকার, সেটা তুই 18 বছর হলে বুঝতে পারবি। এখন কথা না বলে বস, আমি ফুচকা অর্ডার দিয়ে আসছি। তারপর আদ্র আর কোনো কথা না বলে ফুচকাওয়ালা মামার কাছে গিয়ে ফুচকা অর্ডার দেয়। ফুচকা আসার পর শিশিরকে ভালো করে খাইয়ে তারপর আবার বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর দেখতে পায় দরজার মধ্যে মা দাঁড়িয়ে আছে। আজকে কয়েকদিন পর তুই বাড়িতে ফিরলি বল? তুই বাড়িতে ফিরিস না, এটা কি আমাদের ভয় করে না, টেনশন হয় না? তুই কি এখনো ছোট আছিস যে তোকে এভাবে শাসন করতে হবে, বলে বলে কাজ করাতে হবে? কেন বুঝিস না তুই বাড়িতে না ফিরলে আমাদের টেনশন হয়? আমি রাতে ঘুমাতে পারি না, আবার তার উপর নিয়েছিস এমন এক চাকরি যেটা আমাকে শান্তিতে থাকতে দেয় না, ভাবলেই সব কিছু। আহ মা, তোমরাও না এত কিছু নিয়ে ভাবতে হয় না। আমি এখন বড় হয়েছি, তাই না? আমাকে কেউ কিছু করতে পারবে না। এখানে ভয়ের কিছু নেই, টেনশনের কিছু নেই। আমি তো আর এখন ছোট বাচ্চা নই, তাই না, যে আমাকে কেউ মেরে ফেলে চলে যাবে আর আমি চুপচাপ বসে দেখব। আদ্রের কথার পরিবর্তে আদ্রের মা কিছু বলতে যাবে, তখনই বাইরে চোখ যায় শিশিরের দিকে। মায়ের তাকানোর দিকে লক্ষ্য করে আদ্র পেছনে তাকিয়ে দেখে শিশিরের দিকে তাকিয়ে আছে। আজকে অফিস থেকে ফেরার এটা একমাত্র কারণ তাড়াতাড়ি। ড্রাইভার নাকি বাড়িতে গিয়েছে, ওনার বউ অসুস্থ, সেই জন্য। বাবা মাকে পাঠিয়েছে তোমাদের মেয়েকে বাড়িতে ফিরিয়ে আনার জন্য।
সাথে আজকে আমাকে অফিস থেকেও তাড়াতাড়ি ছুটি দিয়েছে, তাই আজকে চলে এসেছি। এখন থেকে আম্মু সাইড দাও, আমাকে উপরে যেতে দাও, অনেক টায়ার্ড আমি। আর এটাকে নিয়ে খাও, বাড়িতে কি খাবার অভাব রয়েছে নাকি? শরীরের মধ্যে হাড্ডি ছাড়া আর কিছুই দেখা যায় না। সুইচ অফ, এখান থেকে যা, আর একটা কথাও বলবি না এখানে। তুই শিশির, তুই ওখানে দাঁড়িয়ে কি করছিস? ভিতরে আয়। আর তুই উপরে যেতে যাচ্ছিস, যা, সমস্যা নেই। আজকের পর শুধু বাড়িতে না ফিরলে হয়েছে, তখন তোর একদিন কি আমার একদিন। মা এটা বলার পর আদ্র সেখান থেকে চলে যায় তার নিজের রুমে, আর শিশির চলে যায় শিশিরের রুমে ফ্রেশ হয়ে আসার জন্য। ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে নেয়, আর ওইদিকে আদ্র ফ্রেশ হয়ে গোসল করে একেবারে ঘুমিয়ে পড়ে। সে আজকে অনেক টায়ার্ড, সেজন্য শোয়ার সাথে সাথেই ঘুমিয়ে যায়। সন্ধ্যায় উঠে আবার অফিসের কিছু ফাইলের কাজ করতে থাকে, যেগুলো আসার সময় নিয়ে এসেছিল। রাফি উপরে গিয়ে তোমার আর্ত ভাইয়াকে বলবে আমি ডাকতেছি, তাড়াতাড়ি যেন নিচে আসে, লেট না করে। আচ্ছা ঠিক আছে বড় আব্বু, আমি যাচ্ছি, এখনই গিয়ে ভাইকে নিচে পাঠাচ্ছে। এটা বলে রাফি সেইখান থেকে দৌড়ে উপরে চলে যায় আদ্রের রুমে। আদ্রের রুমে গিয়ে দেখতে পায় আদ্র ফাইলগুলো গুছিয়ে রাখছে। তখন রাফি আদ্রকে বলল, ভাইয়া তোমাকে বড় আব্বু বলছে নিচে যাওয়ার জন্য, লেট না করতে, আমার সাথে আসার জন্য বলেছে। তুমি এইগুলো কি রাখতেছো ওইখানে? এইগুলো তো আমার স্কুলের খাতার মতো। এগুলো হলো ভাইয়ার অফিসের ফাইল, তোমার স্কুলের খাতার মতোই দেখতে, কিন্তু এগুলো অনেক কাজের, ইম্পর্টেন্ট জিনিস এগুলো। তোমার বড় আব্বু আমাকে ডাকতেছে কেন সেটা কি জানো তুমি? তোমাকে বলেছে কিছু ওনারা? না ভাই, আমাকে এইসব কিছু বলিনি, আমি শুধু বলেছি তোমাকে তাড়াতাড়ি নিচে যাওয়ার জন্য, বলতে লেট না করতে। আর আমার যতটুকু মনে হয় বড় আব্বুরা অফিসের ব্যাপারে নিয়ে কথা বলছে। ওইখানে আব্বু, বড় আব্বু, চাচা সকলেই উপস্থিত সেখানে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসতেছি। গিয়ে বলবে ভাইয়া এখনই আসতেছে, লেট করবে না। তুমি যাও, আমি আসতেছি এখনই। এটা বলে রাফি সেখান থেকে এক দৌড়ে আবার নিচে নেমে যায়। রাফি যাওয়ার কিছুক্ষণের মাথায় আদ্র নিজেও নিচে আসে। নিচে এসে ওর বাবাকে জিজ্ঞেস করলো, বাবা, তুমি নাকি আমাকে ডেকে পাঠিয়েছিলে? কোনো ইম্পর্টেন্ট বিষয় নাকি? 8:30 বাজতেছে, এখনো তুমি রুমে কি করতেছো? তুমি জানো না এই সময় আমাদের এইখানে বসে আড্ডা দেওয়া হয়, অফিসের সম্বন্ধে কথাবার্তা বলা হয়। অফিস থেকে যে ফাইলগুলো নিয়ে এসেছিলাম সেগুলো কাজ করে শেষ করে রাখলাম মাত্র। এখনই আমি নিচে আসতাম, কিন্তু তার আগে রাফি আমাকে গিয়ে ডাক দিয়েছে। আরে এগুলা কোনো ব্যাপার না, বসো এখানে, তেমন কোনো বিষয় না, এখানে সবাই মিলে আড্ডা দিচ্ছে এটা সেটা নিয়ে। আদ্র কোনো কিছু না বলে সে গিয়ে তার ছোট চাচার পাশে বসে পড়ে। আদ্র, সামনের মাসে একটা মিটিং রয়েছে আমাদের ফরেনার ক্লায়েন্টের সাথে। আমরা সবাই মিলে ঠিক করেছি সেই মিটিংয়ের প্রেজেন্টেশনটা তুমি নিচে বানিয়ে দিবে। আমাদের এই টিমের মধ্যে সবচেয়ে ভালো প্রেজেন্টেশনটা তুমি তৈরি করতে পারো, সেই জন্য সকলে মিলে ডিসাইড করলাম যে মিটিংয়ের প্রেজেন্টেশনটা তুমি নিচেই দেবে। শিশির এসেছিল নিচে পানি নেওয়ার জন্য। ওদের কথা শুনে রান্নাঘরের একপাশে দাঁড়ায়। আসলে বাবা সরি, আমি মিটিংয়ে থাকতে পারবো না, কারণ আমি 3 দিন পরে বাংলাদেশ থেকে বের হয়ে যাচ্ছি। কই, আমাকে তো আগে জানাওনি তুমি বাইরে যাচ্ছ। আর কোথায় যাচ্ছ আমাদেরকে না জানিয়ে? এখন যাওয়ার দরকার নেই, মিটিং শেষ হোক তারপর না হয় যেও। তোমাকে কত করে বলেছি। বাবা, আমি ঘুরতে যাচ্ছি না, আমার অফিসের কাজে যেতে হচ্ছে। কতদিন লাগে আমি জানি না, সেজন্য এখন আমি সময় বলতে পারছি না। যদি আমি সামনের মাসে মিটিংয়ের আগে আসতে পারি তাহলে প্রেজেন্টেশনটা আমি দিতে পারবো, আর যদি না আসতে পারি তাহলে তুমি অন্য কাউকে দিয়ে এটা করিয়ে নিও। এখন আমি শিওর দিতে পারি না আমি কি সামনের মাসের আগে আসতে পারবো কি না। মনে হয় না আসতে পারবো, কারণ এবারের মিশনটা আমার খুবই জরুরি এবং বড় একটা মিশন। তোমাকে কত করে বলেছি আমি, তোমার কান দিয়ে কি কথা যায় না? তোমাকে বারবার বলতেছি যে এই চাকরিটা ছেড়ে দিতে, এই চাকরিটা করবে না, তুমি তারপরও কি আমার কথা তোমার শুনতে ইচ্ছা হয় না? আদ্র কোনো কিছু না বলে তাই তার বাবা আরো বেশি রেগে যায়। আমি তোমার সাথে কথা বলতে চাই তো, তুমি চুপ করে আছো কেন? তুমি জানো তোমার এই চাকরিটা নিয়ে বাড়ির কেউ পছন্দ করে না, তারপরে তুমি সবার মতের বাইরে কি এই চাকরিটা করতেছো। বাবা আমি সরি, এটা আমি ছাড়তে পারবো না, এটা আমার ইমোশন, আর এটাকে আমি ছাড়তে চাইও না। আমি সব কিছু সামলে নিচ্ছি, তোমাদের অফিসও আমাদের চাকরিটাও। আশা করি এরপর আর তোমাদের আমার উপর কোনো অভিযোগ থাকবে না।
এবার আমি পারতেছি না, কারণ আমাকে 3 দিনের ভিতরে যে কোনো একদিন চলে যেতে হবে। আদ্র, চাকরিটা কি ছেড়ে দিলে হয় না? তুই তো জানিস এই চাকরিটার নাম নিলে জীবন মরণের প্রশ্ন ওঠে। সেই জন্য আমাদের ফ্যামিলির কেউ তোর এই চাকরিটা সমর্থন করে না। আদ্র, এই ফ্যামিলির সকলের কথার বাইরে গিয়ে আমি তোকে বলেছিলাম তুই এই চাকরিটা করবি এবং আমি তোর পাশে ছিলাম। এখন পর্যন্ত আমি তোর পাশে আছি, তোর এবং ভবিষ্যতেও থাকবো। কিন্তু বাবা, এই চাকরিটা এত ভয়ানক হবে আমি সেটা আগে কল্পনাও করিনি। যদি আমি এই চাকরিটা সম্বন্ধে একটু কল্পনা করতে পারতাম তাহলে মনে কর কখনো আমি তোকে এই চাকরিতে যাওয়ার জন্য সাপোর্ট করতাম না। কিন্তু দুর্ভাগ্যবশত এটা হয়ে গিয়েছে। চাচা, এটা কিছুই না, বুঝেছো? আমার চেয়ে আরো অনেকে জীবনের রিস্ক নিয়ে সেনারা বর্ডারের কাছে পাহারা দিচ্ছে, শুধুমাত্র তোমরা যেন সেফ দেখো, দেশের ভিতরে স্বাধীনভাবে চলতে পারো সেই জন্য। ওরা আন্তর্জাতিকভাবে পাহারা দিচ্ছে, আর আমি না হয় দেশের ভিতরে অভ্যন্তরীণভাবে তোমাদেরকে সাহায্য করব। ওরাও তো কোনো না কোনো মায়ের সন্তান, কোনো না কোনো পরিবারের সদস্য। ওরা সবাই যদি এরকম চিন্তা করতো তাহলে তো তোমাদেরকে পাহারা দেওয়ার জন্য কোনো মানুষ থাকতো না, কোনো সেনা থাকতো না, তাই না? আদ্রের কথা শুনে এবার শিশির অনেকটা ভয় পায়। আপনাদের ফ্যামিলিগত এত বড় বিজনেস থাকতে উনি কেন শুধু শুধু জীবনের ঝুঁকি নিয়ে এই চাকরিটা করতেছে? আর ওনাকে কিছু বলেই বা কী লাভ? উনি তো বড় আব্বুর কথাও শোনে না, আর আমাদের কথা কী বা শুনবে? শিশির আর কোনো কিছু না ভেবে সেখান থেকে গিয়ে পানি নিয়ে তারপর আবার উপরে চলে যায়। শিশির চলে যাওয়ার পর আদ্রের বাবা আদ্রকে বলল, তাহলে কবে তুমি বাংলাদেশ ছাড়তেছ? 3 দিনের ভিতরে চলে যাব। যাবে এটা কি একদম ঠিক করে নিয়েছো তুমি, তাই না? দেখুন, আমি এখন চাইলেও থাকতে পারবো না, কারণ আমার দেশের ভালোর জন্য আমাকে যেতে হবে। আমাদের মতো সোলজাররা যদি না থাকে তাহলে আপনাদের মতো মানুষ দেশের ভিতরে শান্তিতে স্বাধীনভাবে দিন কাটাতে পারবে না। সেজন্য আপনাদের মতো মানুষদেরকে ভালো রাখার জন্য, দেশের সাধারণ মানুষদেরকে ভালো রাখার জন্য আমাদের মতো সোলজারদের আত্মত্যাগ করতে লাগে। আচ্ছা, ওই চাকরিটা ছেড়ে দিলে কি হয় না আদ্র? আমাদের ফ্যামিলির কেউই তো চায় না তুই এই চাকরিটা কর। এই চাকরিটাতে কতটা রিস্ক সেটা আমাদের ফ্যামিলির সবাই জানে। তারপরেও তোকে না করে, কিন্তু তুই কারো কথাই শুনিস না কেন বলতো? বাড়ির প্রত্যেকটা মানুষ তোর বিরুদ্ধে, শুধু এই একটা বিষয় নিয়ে। আদ্র, দেখ, তোকে এতদিন আমিও কোনো কিছু বলিনি, তোর সব কিছুতে আমি সাপোর্ট করেছি, এখনো করি। বাট এই চাকরিটার মধ্যে জীবনের কতটা রিস্ক সেটা তুই জানিস। আমরাও খুব ভালো করেই জানি এই চাকরিটা কতটা জীবনের। সব কিছু জানার পর আমরা কি করে চুপ করে বসে থাকি তুই বল? চাচা, আমি আপনাদেরকে আগেও বলেছি, এখনো বলতেছি, আমার লাইফের সবচেয়ে বড় 2টা ইমোশন, তার মধ্যে সেকেন্ড ইমোশনটা হচ্ছে এইটা, আর ফার্স্ট ইমোশনটা এখনো আপনাদেরকে জানাইনি। আশা করি খুব শীঘ্রই সেটা আপনাদের কাছে জানাবো। ফার্স্ট ইমোশনটা কি আদ্র, এখন বল শুনি। সেকেন্ড ইমোশনটা তো বললি, কিন্তু ফার্স্ট ইমোশনের কথাটাই বললি না কেন? এটা সময় হয়নি এখনো। সময় হলে তোমাদেরকে চাইতে হবে না। আমার বলার কথা আমি নিজে থেকেই তোমাদের সকলের কাছে পৌঁছে দেব এই কথাটা। যদি তোমরা সহজভাবে মেনে নিতে পারো তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি মেনে নিতে না পারো তাহলে আমাকে অন্য রাস্তা দেখতে হবে। তোমরা একটা জিনিস খুব ভালো করে জানো, যে জিনিসটা আমি একবার নিজের মন থেকে চাই সেটা আমি নিজে যে করি হোক নিজের করে ছাড়ি, হোক সেটা ইচ্ছায় কিংবা অপরজনের অনিচ্ছায়। আদ্রের কথা শুনে বাড়ির মানুষ সদস্যরা কেউ কোনো রিয়াকশন দিল না। এখানে শুধু ওরা 4 জন কথা বলছে, আর বাড়ির গৃহিণীরা রান্নাঘরে কাজ করছে। আদ্রর মা রান্নাঘর থেকে এসে খাবার টেবিলের মধ্যে খাবার সাজিয়ে বলে উঠল, সবাইকে নিয়ে এখানে এসে বসে পড়ো, খাবারের সময় হয়েছে এখন। খাবার সবগুলো টেবিলে সাজিয়ে রেখেছি। আদ্রের মায়ের কথা শুনে আদ্রের বাবা বলে উঠল আদ্রকে, এখন আর তোমাকে বলার মতো আমার কোনো কিছুই নেই। এখন শুধু একটা কথাই বলবো যে তুমি এই বাড়ির বড় ছেলে, এটা সবসময় মাথায় রেখো। নিজের খেয়ালটা নিজের জন্য না হলেও আমাদের জন্য রেখো, কারণ তোমার মা তোমার মুখের দিকে তাকিয়ে বেঁচে আছে। তুমি খুব ভালো করেই জানো আমাদের বিয়ের পর সন্তান হচ্ছে না করে 5 বছর পর তুমি হয়েছ। তুমি হওয়াতে তোমার মা সব কিছু ছেড়ে তোমাকেই শুধু দেখছিল, যত্ন করে বড় করেছে। আশা করি মায়ের কষ্টটা আপাতত বুঝবে। ওইখানে কতদিন থাকতে হবে? এটা এখনো শিওর হয়নি বাবা, ওইখানে যাওয়ার পর বলতে পারবো। কাজ কতটুকু হয়েছে তারপর বলা যাবে, এখন এটা বলা অসম্ভব প্রায়। তা কোন দেশে যাচ্ছ এইবার? মিশন কোথায় পড়েছে? কোন দেশে?
এশিয়ার ভেতরে নাকি এশিয়ার বাইরে? বাবা, এশিয়ার বাইরে। এতটুকু শুধু আপনাদেরকে জানাতে পারবো, এর বেশি জানানো সম্ভব না, কারণ এটাও আমাদের একটা সিক্রেট মিশনের, কাউকে বলা সম্ভব না, হোক হোক সে যদি আপন। আমি যতটুকুই বলবো, ফ্যামিলিকে ছেড়ে যতদিনই বাইরে থাকো ততদিন নিজের খেয়াল রেখো, সাবধানে চলাফেরা করো। দেশ ছেড়ে বিদেশ যাচ্ছ, ওইখানে দেশের মতো যেভাবে চলো ওইখানে কি ওইভাবে চলতে পারবে না। আমার আর কিছু বলার নেই। তোমার মা খাবার দিয়েছে, আসো টেবিলে। তারপর তারা চারজন আর কোনো কিছু না বলে সকলে মিলে চলে যায় টেবিলে খাবার খাওয়ার জন্য। ছোট চাচি উপর থেকে সবাইকে ডেকে নিয়ে আসে। সব বাচ্চারা যখন এসে টেবিলের মধ্যে বসে, তখন বাবা রিহানা আর আদ্রিকে জিজ্ঞেস করলো, কি মামনি, তোমাদের পড়াশোনা কেমন চলতেছে? ভালো করে পড়াশোনা করতেছো তো নাকি? ওরা দুজনে জি একসাথে বড় বলে আপু, উঠল, ভালো করে পড়াশোনা করতেছি, আমাদের কোনো সমস্যা হচ্ছে না। গুড, ভালো রেজাল্ট করতে হবে কিন্তু, সামনে ফাইনাল এক্সাম। আর শিশির মামনি, তোমার কলেজ কেমন কাটতেছে? পড়াশোনা ঠিক মতো হচ্ছে তো নাকি? হ্যাঁ বড় আব্বু, আমার পড়াশোনা ঠিকমতো হচ্ছে, এটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আমি পড়াশোনা নিয়ে চুরি করি না। আমাদের আপনারা বাড়ির জানেন। বড় মেয়ে হচ্ছে শিশির, কিন্তু সবচেয়ে ভীতু মেয়েটা হচ্ছে গিয়ে শিশির। এটা বললে ছোট চাচা হাসতে থাকে। ছোট চাচা কথার পরিবর্তে আদ্র বলে উঠল, সো হোয়াট চাচা, এতে কি আসে যায়? ওর মতো থাকতে ভালোবাসে, এটা তুমি বলতে চাও না কেন? আদ্রের কথায় আদ্রের বাবা আদ্রের দিকে তাকায়। তারপর আদ্রের ছোট চাচা বলে উঠল, তুইও না আদ্র সবসময় সিরিয়াস ভাবে থাকিস, মাঝে মধ্যে একটু দুষ্টুমি করতে হয়, বুঝেছিস? এটা স্বাস্থ্যের জন্য ভালো। এরকম সবসময় যদি সিরিয়াস টাইমে থাকিস তাহলে হার্টের ক্ষতি হয়, বুঝেছিস? তুই তো বুঝবি না, তুই তো হার্টলেস। আদ্র কিছু বলতে যাবে, তার আগে আবার আদ্রকে থামিয়ে দিয়ে ছোট চাচা বলে উঠল, আচ্ছা ভাবি, তুমি কি ওর জন্য বউ দেখতে পারো না? এত বড় হয়েছে, প্রায় 26-এ পা দিবে দিবে, এখনও ওকে বিয়ে করাচ্ছ না। আর আমি তো 24 বছর বয়স থাকতে বিয়ে করেছি। আদ্রের মা কিছু বলতে যাবে, তার আগে আদ্র বলে উঠল, আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না চাচা, আমার সময় হলে আমার বউ ঠিক খুঁজে বের করে নিব, তখন শুধু তোমরা দেখবে। আমার বউকে দেখে তোমরা চমকে উঠে যাবে, আমার বউকে দেখে তোমরা চমকে উঠবে, বুঝেছো? আর হ্যাঁ, আরেকটা কথা, তুমি 24 বছর বয়সে বিয়ে করেছিলে, কারণ তোমার ওই সময় কোনো বাধা ছিল না, কিন্তু আমার কাছে আমার বউয়ের এখনো বয়স হয়নি, বুঝেছো? আর কয়েকটা দিন যাক, তারপর না হয় বাড়িতে আনা যাবে। আদ্রের কথা শুনে ওখানে টেবিলে বসে উপস্থিত সকলে চমকে ওঠে বেশ, বিশেষ করে শিশির বেশি। শিশিরের কথাটা শুনে বুকের কোথাও চিনচিনে ব্যথা করে, কিন্তু কেন করছে সে বুঝতে পারছে না। তারপর একে একে সকলে উঠে যখন খাবার খেয়ে যার যার রুমে চলে যায়, আদ্র যখন তার রুমে যেতে নেই, তখনই আদ্রের বাবা আদ্রকে ডেকে বলে উঠল, আর তো এইদিকে এসো, তোমার সাথে আমার পার্সোনাল কথা আছে। আদ্র কিছু বলতে যাবে, তার আগেই তার বাবা আদ্রকে থামিয়ে দিয়ে আবার বলে উঠল, রুমে পরে যাবে, আমি এখন আর কোনো কথা শুনতে চাই না, আমার পিছু পিছু আসো। আদ্র আর কোনো কিছু না বলে তার বাবার পিছু পিছু যেতে নেয়। এই বাড়িতে একটা লাইব্রেরি রয়েছে যেটা আদ্রের বাবার, সেখানে অবশ্য যারা যারা বই পড়তে ভালোবাসে শুধু তারা যেতে পারে। আদ্রের বাবা অফিস শেষে ওনার যে অবসর টাইমটা সেটা উনি এখানে বসে কাটান। ওখানে আসার পর উনি একটা চেয়ারে বসে তারপর আদ্রকে বসতে বলল, এই চেয়ারটা এখানে নিয়ে এসো, আমার সামনে বসো। হ্যাঁ বলো এবার, কি বলতে তুমি এখানে ডেকে নিয়ে এসেছো আমাকে, যেটা ওইদিকে বলা যেত না? আর তো তুমি তো জানো তুমি আমাদের একমাত্র সন্তান, আর এই ফ্যামিলির সবচেয়ে বড় ছেলে তুমি, ভাই বোনদের মধ্যে সবচেয়ে বড় তুমি, এবং ছেলেদের মধ্যেও। হ্যাঁ বাবা, আপনি ঠিক বলেছেন, কিন্তু হঠাৎ এইসব কথা আসতেছে কেন? আমি জানি আমার এই কথাগুলো এখন কাজে আসবে না, কিন্তু এই কথাগুলো আমি বলতেছি, এই কথাগুলো আমি আগেও বলেছি, কিন্তু কোনো কাজে আসেনি, তারপর আবার বলতেছি। তুমি যে কাজটা করো সেই কাজটা কিন্তু আমাদের ফ্যামিলির কেউই চায় না, তুমি সেই কাজটা করো, কিন্তু তুমি সব ফ্যামিলির সবার মতামতের বিরুদ্ধে কি কাজটা করতেছো। আর তো আমি জানি তোমাকে এখন আমি শাসন করলে তুমি সব শাসন শোনো, কিন্তু এই বিষয়টাতে শোনো না। কিন্তু কেন? আর তো আমরা তো তোমার খারাপের জন্য বলি না, তাই না? আমরা সব সময় তোমার ভালো চাই, সেই জন্যই বলি। বাবা, তোমাকে আমি আগে বলেছি,
এখনো বলতেছি, এই চাকরিটা আমার মিশন। বাকিটুকু পরেরটুকু আর না বলে আদ্র কিছুক্ষণ ভেবে চিনতে তারপর আদ্রের বাবাকে বলল, আচ্ছা, এখন তুমি কি চাচ্ছ, আমি এই চাকরিটা ছেড়ে দিই, তাই না? এটা শুধু এখন থেকে না, তুই চাকরিটা নেওয়ার পর থেকে আমরা সকলেই চাই তুই এই চাকরিটা ছেড়ে দে। কিন্তু তুই তো কারো কথা শোনার পাত্র না, তাই না? তোর বড় চাচা তাকে একটু সাহায্য করেছিল এই চাকরিতে প্রথমে কন্টিনিউ করার জন্য, আর এখন তুই নিজের কথা ছাড়াই কারোর কথাই শুনিস না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমাদের কথা শুনবো। এই চাকরিটা আমি ছেড়ে দিতে প্রস্তুত আছি, কিন্তু আমার একটা শর্ত আছে। যদি তোমরা সকলে আমার যে সেই শর্তটা মানতে পারে তাহলে আমি এই চাকরিটা ছেড়ে দেব, আর কখনো এদিকে মুখ ফিরেও দেখবা না। আর যদি তোমরা আমার শর্তটা না মানো তাহলে মনে করো আমি জোর করে হলো আমার সেই শর্তটা পূরণ করব। এখন তোমরা কি করবে সেটা তোমাদের ইচ্ছা। আদ্রের কথা শুনে আদ্রের বাবা বলে উঠলেন, আর তো তোমার এমন কি শর্ত সেটা আমরা মানতে পারবো না, এবং তুমি সেটা জোর করে পূরণ করবে। এই পর্যন্ত তো আমরা কখনোই তোমার কোনো আবদারের জিনিস তোমার কাছ থেকে দূরে রাখিনি। তুমি আমাদের কাছে যখন যেটা চেয়েছো তখনই সেটা এনে দিয়েছি। তোমার সামনে শুধু তুমি মুখ ফুটে বলতে দেরি হয়েছে, কিন্তু কখনো তোমার সামনে আসতে দেরি হয়নি। হে বাবা, আমি জানি সেটা, কিন্তু ওই জিনিসটার মধ্যে আর ওই জিনিসটার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আমি 100%-এর মধ্যে 40% শিওর যে তোমরা মানবে, আর 60% শিওর মানবে না। তুমি শুধু একবার শর্ত বলে দেখো, তারপর তুমি দেখো আমরা তোমার কি শর্তটা মেনে নেই নাকি পূরণ করি না, কোনটা। যদি পূরণ না করি তাহলে তুমি যা বলবে তাই হবে। এখন বলো দেখি, তুমি কোন শর্তটা দিতে চাচ্ছ আমাদেরকে? আদ্রের বাবার কথার পরিবর্তে আদ্র বলে উঠল, বাবা, সেই শর্তটা তোমাদেরকে এখন দেওয়ার সময় হয়নি, বুঝেছো? আমাকে মিশনটা শেষ করে আসতে দাও, তারপরে আমি এসে সবাইকে সবটা বুঝিয়ে বলবো। তখন আর কারো কোনো কিছু নালিশ থাকবে না আমার উপরে। তার মানে তাহলে তুমি কি এখন এই মিশনটাতে যাবে, তাই না? বাবা, এই মিশনটা অলরেডি আমার উপর সাবমিট করে দিয়েছে স্যার। প্লেনের টিকিট, ভিসা সব কিছু এভরিথিং স্যার ঠিক করে রেখেছে, আর টিমের হেড আমাকে বানিয়ে দিয়েছে। এখন এই সময় তো আমি ওদেরকে একা ছেড়ে আসতে পারবো না, তাই না? মিশনটা শেষ করে আসি, তারপরে একেবারে তোমরা আমার শর্তটা মানলে আমি রিজাইন দিয়ে চলে আসবো। ওকে, তোমার কথা মতোই গেলাম। আর ওইখানে খুব সাবধানে মিশনটা কমপ্লিট করে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে। আমি তোমার সেই শর্তটা কি সেইটার অপেক্ষায় রইলাম। আচ্ছা ঠিক আছে, আমি আমার সেই মতো এখানে মিশনটা কমপ্লিট করব। আর এই শর্ত নিয়ে এত বেশি চিন্তা করার কোনো কিছুই নেই, বুঝেছো? এটা শুধু নর্মালি একটা বিষয়, তোমরা মেনে নিলে নর্মাল, হ্যাঁ মেনে না নিলে এটাকে কি করে গরম করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। এটা বলার পর বাবা বলে উঠল, তোমাকে এত কিছু ভাবতে হবে না, তুমি তোমার কাজে মনোযোগ দিয়ে এখন ওইটা শেষ করে আসো। তারপরে এইদিকে যা কিছু আছে সব কিছু আমি নিজের মতো করে হ্যান্ডেল করে নেব, এটা নিয়ে তোমার ভাবতে হবে না। এখন তাহলে তোমার কথা শেষ হলে এখান থেকে যেতে পারো রুমে। তুমি তো ঘুমোতে যাচ্ছিলে, এখন যাও। আচ্ছা ঠিক আছে, আপনি যেভাবে বলবেন সেভাবেই চলবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রুমে যাচ্ছি, গিয়ে ঘুমিয়ে পড়ি। আপনিও বেশি লেট করবেন না, আপনার তো হার্টের প্রবলেম, বেশিক্ষণ সজাগ থাকবেন না, তাহলে কিন্তু এই সমস্যাটা আরও বেড়ে যাবে। এটা বলে আদ্র সেখানে আর দাঁড়ায় না, সোজা উপরে এসে তার রুমে চলে যায়। রুমে আসার পর স্যার যে পেনড্রাইভ দিয়েছিল সেটা ল্যাপটপের মধ্যে লাগিয়ে সব ইনফরমেশন কালেক্ট করে একটু একটু করে চেক করে দেখতে থাকে। আর ওইদিকে শিশিরের ঘরে শিশির একটা পড়া বুঝতে না পেরে বইটা নিয়ে সোজা আদ্রের ঘরের সামনে আসে। শিশির এসে দরজার মধ্যে টোকা দেওয়ার পর আদ্র বিছানা থেকে উঠে গিয়ে দরজা খুলে দেয়। বাইরে শিশিরকে দাঁড়িয়ে থাকতে দেখে আদ্র দরজা থেকে সরে দাঁড়িয়ে বলল, তুমি হঠাৎ এখানে সব কিছু ঠিক আছে তো? হ্যাঁ, সব কিছু ঠিক আছে। আমি একটা পড়া বুঝতেছি না, সেই জন্য এসেছি আপনার কাছে। আপনার কি একটু সময় হবে আমাকে পড়াটা বুঝিয়ে দেওয়ার? এখানে দাঁড়িয়ে থাকলে তো তোর পড়া বুঝতে পারবি না, তাই না? এখন এখানে দাঁড়িয়ে না থেকে আমার সাথে আসবে ভেতরে। এটা বলার পর আদ্রের পেছন পেছন শিশির আদ্রের বিছানার মধ্যে গিয়ে বসে। আদ্র গিয়ে তার ল্যাপটপটা অফ করে তারপর আবার শিশিরের সামনে এসে বসে জিজ্ঞেস করলো, হ্যাঁ, এখন দেখা তোর কোন কোন জায়গায় সমস্যা হচ্ছে, আমি সলভ করে দিই যদি আমার দ্বারা সম্ভব হয়। ক্লাসে যখন স্যারেরা পড়ায়, ম্যাডামটা পড়ায়, তখন মন কোথায় দেখে? হ্যাঁ, ক্লাসে মনোযোগ দিয়ে ক্লাস করলে তাহলে কি আর এটা বাহিরে বোঝা লাগে? ওই সাবজেক্টের উপর নতুন স্যার এসেছে আমাদের কলেজে, সেই জন্য ওই স্যারের কোনো কিছুই আমি বুঝতে পারি না ভালো করে।
ক্লাসে মনোযোগ দেয় ঠিকই, কিন্তু স্যার ভালো করে বোঝাতে পারে না আমার মনে হয়। শিশির এটা বলার পর আদ্র শিশিরের দিকে তাকায়, তারপর আর কোনো কথা না বলে শিশিরকে পড়াটা বুঝিয়ে দেয়। পড়া বোঝানো শেষ হওয়ার পর শিশির যখনই এখান থেকে উঠে চলে যেতে নিবে, তখনই আবার আদ্র বলে ওঠে, কিরে তুই এখানে এসেছিস আমার পারমিশন নিয়ে, এখন আবার চলে যাচ্ছিস কোনো কিছু না বলি, তাই না? দিন দিন শুধু বেয়াদব হয়ে যাচ্ছিস। আমি শুধু দেখতেছি, কিছু বলতেছি না। এখানে এসেছিস পারমিশন নিয়ে, যাওয়ার আগে পারমিশন নিতে হবে, এটা বলে যাস কেন? মাথায় কোথায় থাকে তোর? খেয়াল মনে থাকে না? আদ্রের কথা শুনে শিশির অনেকটা ভ্যাবাচাকা খেয়েছে, কারণ সে শুনেছে মানুষের পার্সোনাল রুমে ঢোকার আগে দরজার মধ্যে নক পড়তে হয়, এবং শিশির এটাই করেছিল। এখন যাওয়ার সময় আবার পারমিশন নিতে হয়, এটা তো কখনো কারোর কাছে শুনিনি। আচ্ছা, এখন কি আমি যাবো আদ্র ভাই? এদিকে আস, বিছানার মধ্যে বস, আগের জায়গায় কথা আছে তোর সাথে। শিশির আর কোনো কথা না বলে সোজা আগেই জায়গায় বসে পড়ে, যেখানে বসে পড়াগুলো শিখছিল। এখন না বসলে আদ্র উঠে গিয়ে একটা থাপ্পড় মেরে দিত, সেটা শিশির খুব ভালো করেই জানে। সেজন্য একেবারের কথা দুইবার লাগতে দেয়নি। শিশিরকে এভাবে বসতে দেখে আদ্র বলে উঠল, তুই কি আমাকে ভয় পাস? সত্যি করে বলবি, তোকে কিছু বলবো না। তোকে যা জিজ্ঞেস করছি শুধু সেটার উত্তর দিবি, এর বাইরে আর একটা কথাও বলবি না, কেমন? এখন কথা না বলে উত্তর দে, তুই কি আমাকে ভয় পাস? সত্যি করে বলবি কিন্তু। আদ্রের কথা শুনে শিশির অনেকটা আমতা আমতা করে বলে উঠল, না, আমি তো আপনাকে ভয় পাই না। ভয় পাবো কেন? এখানে ভয় পাওয়ার কি আছে? ভয় পেলে তো আর আপনার কাছে পড়া শিখতে আসতাম না, তাই না? তাহলে তুই আমাকে দেখলে এইভাবে ইগনোর করে চলিস কেন? আমি কিন্তু মিথ্যে কথা পছন্দ করি না শিশির, এটা তুই খুব ভালো করে জানিস, কিন্তু এখন কথা না ঘুরিয়ে বলে ফেল। এইভাবে শিশিরকে চেপে ধরাতে শিশির আর কোনো উপায় না পেয়ে তারপর সত্যি কথা বলে দিল আদ্রকে। আসলে আমি আপনার সামনে আসতে পারি না। আপনার সামনে আসলে আপনাকে দেখলে আমার কেমন কেমন যেন লাগে, সেটা আমি বুঝতে পারি না। সেজন্য আপনার সামনে এতটা আমার আশা হয় না। আচ্ছা ঠিক আছে, এখন যা, তুই গিয়ে পড়তে বস। আর হ্যাঁ, বেশি রাত করবি না, শুয়ে পড়বি কিন্তু। পড়াশোনা দিনের বেলায় করবি, রাতে ঘুমাবি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি যাচ্ছি। এইটা বলে শিশির আদ্রের রুম থেকে বেরিয়ে তার রুমে চলে যায়। শিশিরের রুমে একা থাকে, আর রেহানা এবং রাত্রি ওরা দুই বোন একসাথে ওর এক রুমের মধ্যে থাকে। দুই বোন আলাদা আলাদা হলেও ওদের মধ্যে অনেক মিল রয়েছে, এক সমান হওয়াতে, এক ক্লাসে পড়াতে, এক স্কুলে পড়াশোনা করার কারণে। শিশির চলে যাওয়ার পর আদ্র আবারও ল্যাপটপটা ওপেন করে সব ইনফরমেশনগুলো নিজের মাথায় সেট করে নেয়। আদ্র ঘুমায় রাত 1টার সময়। এত রাত পর্যন্ত শুধু সে। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একেবারে 8টার আগেই চলে যায় আদ্র। যাওয়ার আগে তার মাকে বলে গিয়েছে তার ইম্পর্ট্যান্ট কোনো কাজ আছে, সেজন্য সে আজকে তাড়াতাড়ি বের হয়ে গিয়েছে। সকালে খাবার টেবিলের মধ্যে তখন আদ্রের বাবা আদ্রের মাকে জিজ্ঞেস করলো, অর্ধ কোথায়? ওকে সকাল থেকে দেখতে পাচ্ছি না। ওকে খাবার খাবে না নাকি এখনো ঘুমোচ্ছে? আদ্র তো বাড়িতে নাই, সেই সকালবেলা চলে গিয়েছে। আজকে নাকি তার কি ইম্পর্টেন্ট কাজ আছে, সেগুলো শেষ করতে। শুনলাম ও নাকি দেশের বাইরে চলে যাচ্ছে কিছুদিনের জন্য ঘুরতে। ভাবি, তোমার ছেলে ঘুরতে যাচ্ছে না, তোমার ছেলে মিশনে যাচ্ছে। তোমাকে মিশনের কথা বললেই তুমি দিবে না, সেই জন্য তোমাকে ঘোরার কথা বলেছে। ছোট চাচার কথা শুনে আদ্রের মা আটকে ওঠে। তাহলে ও আমাকে শুধু শুধু মিথ্যে বললো কেন? আর তোমরা ওকে না করতে পারলে না? আমরা কি আর চেষ্টা কম করেছিলাম? কিন্তু ও তো আমাদের কথা শোনে না, তাই না? সকলে ওকে বুঝিয়েছিল, কিন্তু কারো কথা শুনবে না। ওর একটাই মাত্র কথা, ও এই চাকরি করবে তো করবে। এই চাকরিটা নাকি ওর ইমোশন, সেটা ছাড়তে পারবে না। মা এবার আদ্রের বাবার দিকে তাকিয়ে বলে উঠল, আপনি একটু আদ্রকে বুঝিয়ে শুনিয়ে দেখেন না, রেখে দিতে পারেন কি না? আর ও কোন দেশে যাচ্ছে এটাও তো জানেন না আপনারা। ওর সাথে আমার কথা হয়েছে, এই মিশনটাই ওর জন্য শেষ মিশন হবে। ও বলেছে ওর একটা শর্ত আছে, যদি আমরা সেই শর্ত মেনে নেই তাহলে ও বিনা বাক্যে জব থেকে চলে আসবে। তা কি এমন শর্ত যেটা আমরা শুনলেই শুধু আসবে আর না শুনলে আসবে না? কি এমন শর্ত সেটা বড় কথা নয়, কিন্তু আদ্রকে এই চাকরি থেকে বের করে আনাটাই একমাত্র লক্ষ্য এখন আমাদের পরিবারের।
এখন যা বলবে সেই শর্তই মানতে হবে আমাদের, সেটা হোক মা যেমনই। হয়েছে, এটা নিয়ে আরে এখন কথা বলা ঠিক হবে না। সবাই যার যার মতো খেয়ে নাও, অফিসের জন্য লেট হয়ে যাচ্ছে। এটা বলে ওরা 3 ভাই খেয়ে তারপর অফিসে চলে যায়। এতক্ষণ শুধু নীরব দর্শকের মতো রিহানা এবং রাত্রি সব কিছু পর্যবেক্ষণ করে গিয়েছে। তারপর সেখান থেকে খাওয়া শেষ করে বাচ্চারা সবাই সবার স্কুলে চলে যায়, কলেজে চলে যায়। আজকে আবারও কলেজ শেষে শিশিরকে নিতে আসে আদ্র। আজকেও আদ্রকে দেখে অনেকটা অবাক হয়। তারপর শিশিরের আদ্রের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, আপনি আজকেও এসেছেন আমাকে নিতে? আপনি সকালবেলা কোথায় গিয়েছিলেন? বাড়িতে সবাই আপনার খোঁজ করছিল। বড় আব্বুকে তো যাওয়ার আগে বলে যেতে পারতেন, তাই না? আমি সকালবেলা গিয়েছিলাম, খুব ভোরে যাওয়ার আগে মাকে সব কিছুই বলে গিয়েছিলাম। আমি আসতে লেট হবে এটাও বলেছিলাম। মা বলেনি সবাইকে আমার কথা? হ্যাঁ, বড় মা তো বলেছে সবাইকে। আপনি বড় মায়ের কাছে বলে গিয়েছেন, কিন্তু আপনি তো বড় আব্বুর কাছে বলে যাননি, তাই না? আপনার উচিত ছিল বড় আব্বুর কাছে বলে যাওয়ার। শেষে চল আজকে কোথাও থেকে ঘুরে আসি। কোথায় যাবি বল? আজকে তুই যেখানে বলবি আমি সেখানে নিয়ে যাব। আদ্রের কথা শুনে শিশির মনে মনে ভেবে উঠল, কি ব্যাপার, উনি এত ভালো মানুষ হয়ে গেলেন কিভাবে? আগে তো কখনো ঘুরতে যাওয়ার কথাই বলতো না, এমনকি আমি বললেও না করে দিত। কিন্তু আজকে 2 দিন ধরে কি হচ্ছে আমার সাথে এসো? উনি নিজে আসছে আমাকে কলেজ থেকে পিক করে নিয়ে যেতে, আবার বলতেছে আজকে এসে কোথাও ঘুরতে নিয়ে যাবে। যেখানে বলি সেখানে। ওনাকে আবার ভূতে টুতে ধরলো না তো? শিশিরকে চুপ থাকতে দেখে আদ্র আবারও বলে উঠল শিশিরকে, কি কোথাও যাবি নাকি ঘোরার জন্য? কোথায় যাব আপনি বলুন? কোথায় নিয়ে যাবেন ঘুরতে? আগে তো কখনো আমাকে ঘুরতেই নিয়ে যেতেন না। আমাদের ফ্যামিলির ভাই বোনদের কাউকেই ঘুরতে নিয়ে যেতেন না। কত করে বলতাম আপনাকে, কিন্তু তবুও নিতেন না। আজকে হঠাৎ আপনার কি হলো বলুন তো? আদ্র শিশিরের কথায় শিশিরের দিকে তাকিয়ে বলে উঠল, আমার আবার কি হবে? আমি তোকে জিজ্ঞেস করেছি তুই কি ঘুরতে যাবি আমার সাথে নাকি যাবি না। যদি তোর ইচ্ছা মতো কোথাও ঘুরতে যেতে চাস তাহলে আমি নিয়ে যেতে পারি, আর যদি কোথাও যেতে না চাস তাহলে চল তোকে বাড়িতে দিয়ে আসে। শিশির সবসময় ঘুরতে ভালোবাসে, এটা নতুন নয়। আজকে আকাশের চাঁদটা হাতের কাছে পেয়ে আবারও আকাশে ফেরত দিয়ে দেবার মতন মেয়ে শিশির নয়। হ্যাঁ, শিশির হয়তো অনেকটা ভীতু টাইপের মেয়ে, কিন্তু ও ঘুরতে অনেক বেশি ভালোবাসে। সেজন্য শিশির তাড়াতাড়ি করে আদ্রকে বলে উঠল, অবশ্যই যাব, যাব না কেন? আপনি বলছেন আর আমি আপনার কথা শুনবো না, এটা কি করে হয়? তাহলে চলুন যাওয়া যাক। বাড়ি থেকে গিয়ে যাবেন নাকি এখান থেকেই যাবেন? একেবারে ঘোরাঘুরি শেষ করে তারপর বাড়িতে ফিরবো। আমি ফোন করে ওদেরকে বলে দেবো তুই আমার সাথে আছিস। আদ্রের কথা শুনে শিশির বলে উঠল, তার মানে আপনি বাবা, বড় আব্বু ওদের কথায় আমাকে নিতে আসেননি, আপনি নিজে এসেছেন আমাকে নেওয়ার জন্য? শিশিরের কথা শুনে আদ্র শিশিরের দিকে তাকিয়ে বলে উঠল বাইকে উঠতে উঠতে, কেন আমি এসেছি বলে তুই কি খুশি হসনি? তাহলে বল তুই থাক এখানে, আমি চলে যাচ্ছি। শিশির তাড়াতাড়ি করে আদ্রকে বলে উঠল, আরে না না, তা হবে কেন? আমি তো খুশি হয়েছি আপনি এসেছেন বলে। একটু অবাক হয়েছি, কারণ কখনো তো আপনাকে দেখিনি আমাকে বড় আব্বুর কথা ছাড়া কলেজ থেকে নিয়ে যেতে কিংবা স্কুল থেকে নিয়ে যেতে। তাই আজকে আপনি নিজে নিজে এসেছেন সেটা ভেবেই অনেকটা অবাক হচ্ছি। এটা বলে শিশির আস্তে আস্তে বাইকে উঠেও বসে। শিশিরের কথাটা শুনে আদ্র একটু মুচকি হাসে, তারপর মনে মনে বলে, আরো কত কি বাকি আছে, আর অনেক অবাক হবে সবকিছু জানার পর। তুই কথা দিলাম আমি তোকে। তারপর আদ্র শিশিরকে নিয়ে ঢাকার সবচেয়ে সুন্দর পার্কগুলোর মধ্যে একটা পার্কে যায়। সেখানে গিয়ে বাইকটা পার্কিং করে। শিশিরের ব্যাগটা নিজের হাতে নিয়ে শিশিরের একটা হাত নিজের হাতে নিয়ে হাঁটতে থাকে পার্কের ভেতরে। হাঁটতে হাঁটতে শিশিরকে বলে উঠল আদ্র, ভালো লাগতেছে এখানে আসে। কি খাবি? ওইদিকে আইসক্রিম আছে, চল তোকে আইসক্রিম কিনে দিই। আচ্ছা ঠিক আছে চলুন। তারপর আইসক্রিমওয়ালা মামার কাছে গিয়ে আদ্র একটা কোন আইসক্রিম নেয়, আর সাথে সাথে কাপ আইসক্রিম নেয় কয়েকটা। কোন আইসক্রিমটা শিশিরের হাতে দিয়ে সেই কাপ আইসক্রিমগুলো আদ্র হাতে নিয়ে হাঁটতে থাকে। শিশির হাঁটতে হাঁটতে খেতে খেতে আদ্রকে বলে উঠল, আপনি খাবেন না আইসক্রিম? নিন এখান থেকে খান। এইটা বলে শিশির বুঝতে পারল কত বড় বোকামি করেছে সে, কারণ শিশিরের অর্ধেক খাওয়া কোন আইসক্রিমটা। বুঝে জিজ্ঞেস করলো খাবে কি না।
শিশির যখনই হাতটা নিজের কাছে নিয়ে আসতে যাবে তখনই ওকে অবাক করে দিয়ে আদ্র সে আইসক্রিম থেকে যেখান থেকে শিশির খেয়েছিল সেইখান থেকে খেয়ে নেয়। আমি এসব বাইরের খাবার খুব কমই খাই, আইসক্রিম আমার পছন্দ না। তুই যেহেতু এত ভালোবাসা দিয়েছিস তাহলে ফিরিয়ে দিই কী করে আমি? এটা আমার খাওয়া আইসক্রিম ছিল, আমি বুঝতে পারিনি, ভুল করে আপনাকে সেধেছিলাম। আপনি আমার খাওয়া আইসক্রিম থেকে খেয়ে নিলেন, এতে আমার বাইট দেওয়া ছিল। তাতে কি হয়েছে? এসব আমি ভাবি না, বুঝেছিস? তুই খেয়েছিস, আমি খেতে পারবো না, এটা কোথাও লেখা আছে? শিশির আমতা আমতা করে বলে উঠল, কোথাও লেখা নেই, কিন্তু একজনের খাওয়া জিনিস তো অন্যজন খায় না, তাই না? আমি সেই জন্য বলেছি যে আপনি আমার অর্ধেক খাওয়াটা খেয়েছেন, সেই জন্য বললাম আর কি। শিশিরের কথা শুনে আদ্র স্পষ্টভাবে শিশিরকে বলল, এটা দেখে আমি খেয়েছি বলে কি তোর এখন অসুবিধা হচ্ছে? তাহলে এটা ফেলে দে, আমি নতুন করে কিনে দিচ্ছি। এগুলো খা, আমিও আরেকটা কিনে নিয়ে আসছি। কোন আইসক্রিম? আদ্রের কথা শুনে শিশির তাড়াতাড়ি করে আদ্রকে থামিয়ে দিয়ে বলল, আরে না না, আপনি ভুল করছেন, আমি ওগুলো মিন করে বলিনি ভাইয়া। আমি তো বলেছিলাম শুধু প্রথমে ওইটা আমার খাওয়া ছিল, সেজন্য আপনি খেয়েছিলেন আমার খাওয়াটা, ওইটাই বলেছিলাম। এটা বলে শিশির আর কোনো কিছু না বলে আইসক্রিমটা তাড়াতাড়ি করে খেতে থাকে। তারপর 2-3 কামড় খেয়ে আবারও আদ্রকে উদ্দেশ্য করে বলে উঠল শিশির, এই দেখেন, আপনি যেখান থেকে খেয়েছিলেন আমিও সেখান থেকে খেলাম, দেখেছেন আমার কোনো অসুবিধা হয়নি, এটা আমার কোনো ব্যাপারই ছিল না। শিশিরের এমন কাণ্ডে আদ্র অন্যদিকে মুখ বাঁকিয়ে একটু মুচকি হাসে। তারপর তারা সেখানে বেশ কিছুক্ষণ সময় ঘোরাঘুরি করার পর বিকেল 5টার সময় আবারও বাড়িতে ফিরে আসে। বাড়িতে আসার পর আদ্রের বাবা আদ্রকে জিজ্ঞেস করল, কিরে, তোদের তো লেট হলো কেন? তোরা কোথায় গিয়েছিলিস? আমার একটা কাজ ছিল অফিসে, ড্রাইভার চার্জ যেহেতু বাসায় নেই, এইখানে নেই, আর তোমরা অফিসে ছিলে, আমি ওর কলেজের সামনে দিয়ে যাচ্ছিলাম, তাই ওকে সাথে করে নিয়েছিলাম। এখন আসার সময় ওকে সাথে করে নিয়ে এসেছি। আরও আগেই চলে আসার কথা ছিল, কিন্তু একটা সমস্যায় পড়ে যাওয়ার কারণে আসতে লেট হয়েছে। আদ্রের এমন মিথ্যে কথা শুনে শিশির আদ্রের দিকে ভালো করে তাকায়। এতে আদ্রের কোনো যায় আসে না। আদ্রের কথার পরিপ্রেক্ষিতে আদ্রের বড় চাচা বলে উঠলেন, আচ্ছা ঠিক আছে, এখন যেহেতু বাড়িতে এসেছিস তাহলে ফ্রেশ হয়ে খেয়ে নিবি। হয়তো অনেক ক্লান্ত তুই। শিশির তোর অফিসে গিয়ে ডিস্টার্ব করেনি তো? আদ্র কিছু বলতে যাবে তার আগে আদ্রকে থামিয়ে দিয়ে আদরের ছোট চাচা বলে উঠল, আহ ভাইয়া, তুমিও না আমাদের শিশিরকে দুষ্টুমি করার মেয়ে নাকি? ওর মতো এত ঠান্ডা সহজ সরল মেয়ে তুমি খুঁজে দেখো তো দ্বিতীয়টা পাবে কি না। আমাদের শিশিরের চাইতে বেশি পাকনা এই ছোট দুইটা, বুঝেছ? শিশিরকে পণ্যের মতো বিক্রি করে দিয়ে চলে আসতে পারবে এই দুইটা। রেহানা রাত্রের দিকে উদ্দেশ্য করে বলল, বাবা তুমি কি আমাদেরকে অপমান করতেছো? আরে কি বলো মাম্মি, তোমাদেরকে কেন অপমান করতে যাব? আমি তো শুধু বললাম আর কি। না তো চাচা, তুমি আমাদেরকে অপমান করছো তাই না? সত্যি করে বলো, এখনই কিন্তু ছোট চাচিকে ডেকে দিব। কাউকে ডাক দেওয়ার প্রয়োজন নেই মাম্মি, আমি তো এটা তোমাদের নামে গুণগান করলাম, বুঝেছ? আমি কেন শুধু তোমাদেরকে অপমান করতে যাব? তোমরা আমার মামুনি না? হয়েছে, এখন বড় আপু আর ভাইয়া ওরা অনেক ক্লান্ত। ওরা ভার্সিটি থেকে আর অফিস থেকে এসেছে, ওদেরকে যেতে দাও। এখানে আটকে রেখো না তোমরা। আর তুই ছোটদের মতো কি এত আবল তাবল শুরু করছিস? তুই বড় হয়ে গিয়েছিস, বৃদ্ধ হয়ে যাচ্ছিস, এখনো তোর এসব বাচ্চা মানায়? এখনো সময় আছে, ঠিক হয়ে যা। ঠিক হতে বেশি কিছু লাগে না। ছোট চাচা কিছু বলতে যাবে তার আগেই আদ্র বলে উঠল, তোমরা বোঝাও তোমাদের বাইকে, বুঝেছো? আর আমি এখন উপরে যাচ্ছি আমার রুমে, এখন খাবো না, খিদে নেই, আসার সময় খেয়ে এসেছি আমরা দুজনে। আর শিশির, তোর যদি ইচ্ছে হয় তাহলে তুই খেতে পারিস। শিশির কোনো কিছু বলল না। আদ্র নিচে আর সেখানে না দাঁড়িয়ে থেকে তার রুমের দিকে চলে যায়। আদ্র চলে যাওয়ার কিছুক্ষণের মাথায় শিশির নিজে ওর রুমে চলে যায়। আদ্র রুমে যাওয়ার সময় আদ্রের বাবা আদ্রের যাওয়ার দিকে তাকিয়ে থাকে আর মনে মনে কিছু একটা ভাবে, কিন্তু সেটা কাউকে বুঝতে দেয় না। ভাইজান, তুমি কি এত এত গভীরভাবে ভাবতেছো? আমাদেরকে বলো একটু শুনি। আরে কিছু না, এমনিতেই। তাহলে চল এখন বাজারে যাওয়া যাক। বাজার করে না আনলে আবার হাত দিবে না খেতে। বাইরে আমাদের যতই মান সম্মান থাকুক না কেন, বাড়িতে আমাদের কোনো মান সম্মান নেই, বুঝেছিস?
বড় চাচা কিছু বলতে যাবে তার আগেই ছোট চাচা বড় চাচাকে থামিয়ে দিয়ে বলল, এটা একদম ঠিক বলেছ ভাইজান। আমাকে 2 পয়সার দাম দেয় না ঘরের ভেতর, আমাকে মানুষ বলে মনে করে না। কি একটা মহা ঝামেলার মধ্যে পড়েছি, কিছু বললেও মুখ ফুলিয়ে বসে থাকে, কথা বলে না, সেই জন্য কিছু বলতেও পারে না। ছোট ভাইয়ের কথা শুনে ওরা দুই ভাই এবার শব্দ করে হেসে ওঠে। বড় দুই ভাইকে এভাবে হাসতে দেখে ছোট চাচা ভাবাচাকা খেয়ে যায়। তারপর ওদেরকে উদ্দেশ্য করে বলল, তোমরা এইভাবে হাসতেছো কেন? আমার দুঃখে তোমাদের কষ্ট হচ্ছে না, তোমাদের খুশি হচ্ছে, তাই না? আর তোমাদেরকে কি বলি, তোমরা তো নিজের এমন সময় পার করে গিয়েছো, এখনও পার করতেছ। ভুলে যেও না, আমি সেই ছোটবেলা থেকেই দেখে আসতেছি বড় ভাইকে কি করে ভাবির কাছে কিলগোতা খেয়েছে, বকা খেয়েছে, এখনও তো খায়। তুই কিন্তু বেশি কথা বলিস, তোকে কিন্তু আমি এখন ঝাঁটাপেটা করব। তুই যাবি বাজারে নাকি? রাতে তোর খাবার বন্ধ করে দিলাম, যা। এবার কি করে খাস সেটাও আমি দেখব। আমার স্বামীকে আমি মেরেছি, তোর বউ তোকে মারবে। কোনো কথা বলতে পারবি না। এই বাড়িতে থাকতে হলে বউয়ের মার খেয়ে থাকতে হবে। তোমরা সবাই শুধু আমার সাথে এমন করো কেন? আমি এটা বুঝি না। আমার সাথে কি তোমাদের পূর্ব কোনো শত্রুতা ছিল? ভাবি, তুমি আগে আমার পক্ষে ছিলে, এখন তুমিও আমার বিরুদ্ধে চলে গিয়েছ। তুমি যদিও অন্তত আমার পক্ষে থাকতে, তাহলে আমি ওইদিকে পটিয়ে নিতাম তোমার বুদ্ধিতে। তোকে কোনো বুদ্ধি দেওয়া যাবে না। আমার লাস্ট কথা, এই বাড়িতে তুই থাকলে বউয়ের হাতে মার খাবি, এটা স্বাভাবিক। বকাও খাবি, স্বাভাবিক। আর কোনো কথা না বলে তাড়াতাড়ি যা, ছেলেটা কালকে চলে যাবে বাড়ি থেকে। হ্যাঁ ভাবি, যাচ্ছি, এখনই যাচ্ছি, ওটাকে নিয়ে যাচ্ছি। তুই এত কথা বলিস কি করে আমি বুঝি না। তুই সন্তানের বাবা হয়েছিস, তারপর তোর মুখে কোনো লাগাম নেই। বড় আব্বু, আমিও তোমাদের সাথে বাজারে যেতে চাই, আমাকেও নিয়ে যাও। না বাবা, বাজারে অনেক ভিড় মানুষের, তুমি সেখানে যেতে পারবে না, হাতে পায়ে ব্যথা পাবে বাজারে গিয়ে। না বাবা, আমি যেতে চাই, আমাকে নিয়ে যাও। এখন তো আর আমার স্কুল নেই, বিকেল হয়ে গিয়েছে, আমাকে নিয়ে যাও, আমি তোমাদের সাথে যাব। রাফিকে নিয়ে আর কোনো কথা বলিস না, ওকেও তো বাজারটা চেনানো দরকার। ও বড় হচ্ছে, কি করে বাজার করতে হয় সেটা কাউকে বোঝানো দরকার, যেন কোনো সময় কোনো কিছু দরকার পড়লেও সাথে সাথে এনে দিতে পারে। রাফি, বাবা তুমিও চলো আমাদের সাথে, যাও, রেডি হয়ে আসো। রাফি আর কোনো কিছু না বলে সোজা চলে যায় রেডি হতে। রেডি হয়ে এসে ওদের সাথে চলে যায় বাজারে। সন্ধ্যা 7টায় ওরা সকলে মিলে বাজার করে নিয়ে আসে, 4 চাচা ভাতিজা মিলে। সব বাজার এনে দেওয়ার পর বাড়ির গৃহিণীরা সব কিছু রান্না বসিয়ে দেয়। রাত 9:30 সকলকে খাবার খাওয়ার জন্য ডেকে আনা হয়। আর তো কালকে চলে যাচ্ছ নাকি? কালকে যাওয়ার কথা ছিল, কিন্তু কালকের পরের দিন টিকিট কেটেছে, সেজন্য কালকের দিন থেকে পরের দিন যেতে হবে। তার মানে তুই আমাদের সাথে আরো একটা দিন থাকতে পারবি, তাই না? হ্যাঁ, এমনই। এই কথাটা আদ্র শিশিরের দিকে তাকিয়ে বলল। শিশির নিজেও আদ্রের দিকে তাকিয়ে ছিল। তারপর ওদের দুজনের একসাথে চোখে চোখ পড়ে, সাথে সাথে শিশির চোখ নামিয়ে নেয়। এভাবে রাতের খাবার খেয়ে সকলে যার যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকলে ঘুমিয়ে যায়, কিন্তু শিশিরের চোখে কোনো ঘুম নেই। কেন ঘুম নেই সেটা অজানা। চোখ বন্ধ করলে শুধু আদ্রের সাথে কাটানো স্মৃতি মনে পড়ে। আদ্র চলে যাবে ওদের থেকে অনেকটা দূরে, এটা ভাবতে কেন জানি ওর কষ্ট হয়, খুব বেশি কষ্ট হয়। শিশির আর বসে থাকতে না পেরে সে চলে যায় আদ্রের রুমে। সে চলে তো আসে আদ্রের রুমে, কিন্তু ঢুকতে ভয় পায়। তখনই আদ্র রুমের বাইরে থেকে বলে উঠল, শিশির, তুই এত রাতে এখানে কি করতেছিস? ঘুমাস না এখনো? শিশির হঠাৎ পেছন থেকে শব্দ আসাতে ভয় পেয়ে যায়। তারপর পিছনে ফিরে আদ্রকে দেখে, একটু স্বস্তির নিঃশ্বাস নেয়। ঘুম আসছিল না, সেজন্য আপনার কাছে এসেছিলাম, আপনার সাথে গল্প করার জন্য, কিছু কথা বলার জন্য। থাকতে পারবো নাকি রুমে চলে যাব আবারও? আদ্র কোনো কিছু না বলে তার হাতের পানির বোতলটা ওর রুমে ঢুকে একটা টেবিলের উপর রেখে তারপর আবার বাহিরে এসে দরজাটা আটকে দেয়। শিশিরের হাত ধরে বলল, চল ছাদে যাই, ছাদে গিয়ে কথা বলে আড্ডা দে। শিশির কোনো কিছু না বলে আদরের সাথে পায়ে পা মিলিয়ে চলে যায় ছাদে। এত রাত হয়েছে, আজ এখনো ঘুমাসনি কেন? বাড়ির প্রত্যেকটি মানুষ হয়তো ঘুমিয়ে গিয়েছে। আদ্রের প্রশ্নগুলো শুনে শিশির
একটু সাহস করে আদ্রকে বলল, আপনি এখনো ঘুমাননি কেন? আপনি এত রাত পর্যন্ত জেগে আছেন কেন? শিশির ভেবেছিল আদ্র হয়তো ওকে একটা ধমক দেবে, কিন্তু শিশিরকে ভুল প্রমাণিত করে আদ্র এমন কিছুই করলো না, বরং ভালো ব্যবহার করে বলল, কালকে তোকে নিয়ে সারাদিন ঘুরলাম, কোনো কাজই করতে পারিনি অফিসের। এখন বসে সেগুলো শেষ করলাম কাজ করে। তুই কিন্তু ভুলে যাচ্ছিস, আমি তোকে জিজ্ঞেস করেছিলাম তুই এত রাত পর্যন্ত এখনো সজাগ কেন? উল্টু তুই আমার প্রশ্নের উত্তর না দিয়ে তুই নিজে আমাকে প্রশ্ন করছিস। মুখ দিয়ে দিন দিন কথা বেরোচ্ছে, একটু বেশি বেশি মনে হচ্ছে। আচ্ছা, আপনি কোথায় যাচ্ছেন আর কবে আসবেন? আমি আসলে কি আর না আসলে কি, আমি বাড়িতে না থাকলে তো তোর আরো ভালো, তোর জন্য। শিশির আদ্রের কথায় আদ্রের দিকে তাকায়, তারপর আদ্রের দিকে তাকিয়ে বলে উঠল, আপনি বাড়িতে না থাকলে আমি খুশি হব কেন? এসব কি বলতেছেন আপনি? শিশির, আমি যতদিন পর্যন্ত বাড়িতে না আসবো ততদিন পর্যন্ত তুই কি আমার মিস করবি? শিশির জানে শিশির আদ্রকে মিস করবে, কিন্তু শিশির এখন সেটা মুখ ফুটে বলছে না। এটা দেখে আদ্র বলে উঠল আবার, বাড়িতে যদি কখনো বাবা চাচা আমি বাড়িতে ফেরার আগে বিয়ের কথা উড়িয়েছেন তাহলে সরাসরি না করে দিবি, ওদেরকে বিয়ে করবি না এখন। এবার আর শিশির চুপ করে থাকতে পারল না। আদ্রের কথার পরিবর্তে তৎক্ষণাৎ রেগে জিজ্ঞেস করলো, কেন কেন এমন করব কেন? আমি তো কখনো বাবা মায়ের কথার বাহিরে যাইনি। আপনি জানেন বড় আব্বুর কথা আমি ফেলতে পারি না, আর বড় আব্বু বাবা ছোট চাচা সবাইকে ভয় পায়। ওরা যা বলবে আমাকে তাই করতে হবে, তাই না? আদ্র কোনো কথা না বলেই শিশিরের অনেকটা কাছে গিয়ে শিশিরের কোমরে হাত রাখে, আরেকটা হাতে শিশিরের গালের মধ্যে হাত রেখে বলে উঠল, এত ভয় পেলে চলবে না জান, সামনে আরো অনেক কিছু বাকি আছে। আমি বলেছি তুই এখন বিয়ে করবি না, মানে করবি না এক কথায়। আমি যতদিন পর্যন্ত না ফিরবো এখান থেকে ততদিন পর্যন্ত এসব কথা বাড়িতে বলে এড়িয়ে যাবি। আর সমস্যা নেই, তোর ফ্যামিলি তোকে বিয়ে দিতে পারবে না, তোর বাবা। তাছাড়া আমি তোর থেকে 1000 মাইল দূরে থাকলেও তোর প্রতিটি খোঁজ খবর রাখা আমার জন্য শুধুমাত্র চুটকির ব্যাপার। আদ্রের এমন ছোঁয়ায় শিশিরের অবস্থা বেগতিক হয়ে যায়। শিশির কাঁপা কাঁপা গলায় বলে উঠল, কি করতেছেন আপনি? আমার কেমন জানি লাগতেছে, ছাড়ুন প্লিজ। এই জীবনে আর আমার থেকে ছাড়া পাবে না। একবার যেহেতু আমার লাইফে ঢুকে গিয়েছিস, অভ্যাস করে না এখন থেকে এসবে, তাহলে আর পরবর্তীতে সমস্যা হবে না। কি অভ্যাস করে নিতে হবে? আর আপনি কিসের কথা বলছেন এসব? আমার এরকম হুটহাট ছুঁড়োর অভ্যাস করে নে, কারণ এখন থেকে সারা জীবন এইভাবে আমার ছোঁয়া পেয়ে যাবে তোর ছোট শরীরটায়। শিশির আর কোনো কিছু বলে না। আদ্র এবার শিশিরের কপালে একটা চুমু খেয়ে বলে উঠল, কালকের পরের দিন চলে যাব। কালকে কলেজে যাওয়ার দরকার নেই, কালকে তোকে নিয়ে সারাদিন ঘুরবো। এখন চলে যা নিজের রুমে, আর দেরি করিস না, গিয়ে সরাসরি ঘুমিয়ে পড়। শিশির আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। শিশির চলে যাওয়ার পর আদ্র আকাশের দিকে তাকিয়ে বলে উঠল, হে আকাশ, আজ তোমাকে সাক্ষী রেখে প্রথমবারের মতো ওকে চুমু খেয়েছি। খুব তাড়াতাড়ি আমি ওকে ম্যানেজ করে নেব, শুধু মিশনটা শেষ করে আসার পালা। তুমি তো সবই জানো বিধাতা, তাকে আমি কতটা চাই। এইভাবে আরও কিছুক্ষণ থেকে নিজেও চলে যায় রুমে এসে আর লেট করে না, কারণ এমনিতেও অনেক রাত হয়ে গিয়েছে। এমনিতেও কালকের দিনটা শুধু রয়েছে। কালকে কিছু কেনাকাটা করতে হবে, জামা কাপড় আর শিশিরকে নিয়ে ঘুরতে হবে। জানি না আবার কবে বাংলাদেশে পা রাখতে পারবে। সকালবেলা ঘুম থেকে উঠে একেবারে ফ্রেশ হয়ে 8:30টায় খাবার টেবিলে চলে যায়। খাবার টেবিলে সকলে একসাথে বসে খাবার খেতে তখনই বাবা বলে উঠল, আর তো আজকে কি কোথাও যাবে খাবার খেয়ে? এত দূরে যাবে, কিছু কেনাকাটার প্রয়োজন, সেগুলো কি করেছো? না, এগুলো করিনি, কিন্তু কিছুক্ষণ পর বের হব, চিন্তা ভাবনা করতেছি। কেন, তুমি কিছু বলবে নাকি তোমার কোনো কাজ আছে? না, আমার কোনো কাজ নেই। আমার আবার কি কাজ থাকবে? আমি তো এমনিতেই শুধু জিজ্ঞেস করলাম যে এখন খেয়ে কি করবে, কেনাকাটা করতে যাবে নাকি অন্য কিছু করবে? কোথাও যাবে? আজকে বন্ধুদের সাথে একটু দেখা করে তারপর কিছু কেনাকাটা সেগুলো করে একেবারে সন্ধ্যা হয়ে বাড়িতে ফিরতে। তুই একা একা সব কেনাকাটা করতে পারবি? আমি কি যাবো তোর সাথে? না, তার দরকার নেই, তোমাকে যেতে হবে না, আমি নিজে করতে পারবো। বেশি কেনাকাটা নেই, অল্প কিছু জামা কাপড় কিনবো। তুমি বাবার সাথে অফিসে চলে যেও। আদ্রের কথা শুনে আদ্রের ছোট চাচা আদ্রের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল,
একটু বল, আমিও ঘুরে আসতাম। অফিস আজকে না হয় ওরা দুই ভাই মিলে করতো। আমি ক্লান্ত হয়ে গিয়েছি, একটু বল না এখন। তার কোনো দরকার নেই, অফিসে যাও। অফিসে অনেক কাজ পড়ে আছে। তোমাদের 3জন অফিস করার পরও আমাকে অফিসে যেতে হয়। তাহলে বোঝো এখন তোমরা কতটুকু কাজ জানো, কাজ করতে পারো। আমি তোর মতো এত অ্যাক্টিভ না, বুঝেছিস? আমার সংসার আছে, সেই জন্য আমাকে এইসব নিয়ে চিন্তা করতে হয়, তাই অফিসের কাজে এতটা মনোযোগ দিতে পারি না। ওদের কথার মাঝখানে বলে উঠল রাত্রি। ভাইয়া যাওয়ার সময় আমাদেরকে স্কুলকে ছেড়ে দিয়ে যাবে? তুমি তো মনে হয় এখনই বের হবে, তুমি একেবারে রেডি হয়ে এসেছো। তোরা কখন যাবে স্কুলে? বেশি দেরি হবে নাকি? দেরি হলে আমি থাকতে পারবো না, আমি চলে যাব। না ভাইয়া, শুধু খাবারটা খেয়ে গিয়ে ড্রেস পরবো, আর কিছুই না। সব কিছুই গুছিয়ে রেখেছি রাতের বেলায়, তাই না রাত্রি? রাত্রি কোনো কিছু বলার আগে রেহানা বলে দেয়। রেহানার কথায় রাত্রি হ্যাঁ জানায়। তারপর আদ্র বলে উঠল, আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে আয়। আর তোদের বড় বোন কোথায়? ও খাবার টেবিলে নাই কেন? ঘুম থেকে উঠতে পেরেছে নাকি এখনো ঘুমাচ্ছে পরে পরে? আমাদের শিশিরকে এটা বলতে হবে না। শিশির উঠে ফজরের নামাজ পড়ে, যেটা তোর দ্বারা কখনোই সম্ভব না। শিশির প্রত্যেক দিন উঠে ফজরের নামাজ পড়ে, আবার ঘুমায়, আর নয়তো পড়াশোনা করে। তোকে তো আমরা কখনো ছোট সময় ফজরের নামাজে নিতে পারিনি, এখনও পড়িস কিনা জানি না, আর পড়ার কথাও না, কারণ এত রাতে ঘুমানোর পর কেউ উঠতে পারে এত আর্লি? আদ্র ছোট সময় নামাজে যেত, কিন্তু ফজরের নামাজে শুধু যেতে পারতো না। যে কথাগুলো বললে সেই কথাগুলো আদ্রর সাথে কতটা মিল সেটা তো আমরা জানি, কিন্তু তোর সাথে 100% মিল, এটা আমি আর ভাইয়া ঠিকই জানি। শিশির কোথায়? শিশিরকে দেখতে পাচ্ছি না। সকলের খাবার প্রায় শেষের দিকে, এত কথা না বলে শিশিরকে ডাকো। তখনই উপর থেকে গিয়ে আদ্রের মা শিশিরকে ডেকে নিয়ে আসে নিচে। শিশির একেবারে কলেজ ড্রেস পরে নিচে এসেছে। শিশির মামুনি, তুমি এতক্ষণ কোথায় ছিলে? এতক্ষণ নিচে আসোনি কেন খাবার খেতে? রাতের খাবার প্রায় শেষের দিকে, তুমি কোথা থেকে আসলে? এতক্ষণে কি করতেছিলে? রেডি হচ্ছিলাম বড় আব্বু, সেই জন্য দেরি হয়ে গিয়েছে। আর হবে না কখনো এমন, আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল, সেই জন্য একেবারে রেডি হয়ে নিচে এসেছি। শিশিরের কথায় বাবা আর কোনো কিছু বলে না, কিন্তু এখানে শিশির পুরোটাই মিথ্যে কথা বলেছে। শিশির আরও আগে অনেক সকালে ঘুম থেকে উঠেছিল, কিন্তু আদ্র রাতে যে কাজ করেছে সে কাজের জন্য আর নিচে আসতে পারছিল না, লজ্জায় আদ্রের সামনে। সেজন্য এতক্ষণ ওর নিজের রুমে বসেছিল। আচ্ছা ঠিক আছে, এখন এখানে সবার খাওয়া শেষ, তুমি এখানে বসে পড়ো। আর তো তুই রেহানা রাত্রিকে স্কুলে নামিয়ে দিয়ে শিশিরকে ওর কলেজে রেখে আসিস, কেমন? আজকে বাইক নিয়ে যাওয়ার দরকার নেই, বরং গাড়ি নিয়ে যা। ঠিক আছে বাবা, আমি ওকে নামিয়ে দিয়ে আসবো। এখন বলো খাবার খেতে বসতে। মামুনি, তুমি এখানে বসো, আস্তে আস্তে খাবার খেতে থাকো। রাত্রি আর রেহানা তারা দুই বোন রেডি হয়ে বের হলে তারপর তোমাদেরকে নিয়ে বের হবে। তুমি এতক্ষণে খাবার খেয়ে নাও। ঠিক আছে বড় আব্বু। এটা বলে বসে পড়ে শিশির টেবিলের এক চেয়ারে। ততক্ষণে প্রায় সকলের খাওয়া শেষ, সবাই এখান থেকে উঠে গিয়েছে। এখান থেকে উঠে যাওয়ার সময় শিশিরের বাবা শিশিরকে বলে উঠল, শিশির মামুনি, তোমার কাছে টাকা আছে হাত খরচের? অনেকদিন আগে কিছু টাকা নিয়েছিলে, তারপর তো আর তুমি টাকা নাওনি আমার কাছ থেকে। আমার কাছে টাকা আছে, ওইটা আমি খরচ করিনি, এখন দরকার নেই, লাগলে আমি পরে তোমার কাছ থেকে চেয়ে নেব। এই 20 দিন হতে চললো তুমি আমার কাছ থেকে 500 টাকা নিয়েছিলে, এখনো সেই টাকা আছে তোমার কাছে? আর এই টাকা তুমি খরচ করোনি কেন? আমি তো বলেছি যখন খাবার সময় হবে, খিদে পাবে তখনই খেয়ে নেবে। টাকা জমাচ্ছ তাই না? তোমাকে আমি এসব করতে কতবার বারণ করেছি, তারপরও তুমি এসব কেন করো? শিশির তার বাবার কথা শুনে একটু চুপ থেকে তারপর আস্তে আস্তে মিনমিন করে বলল, না বাবা, আমার খিদে পেয়েছিল তখন আমি খেয়েছি, এখন আমার কাছে 400 টাকার মতো আছে। আর আমি বাইরে খাবার কম খাই, সেটা আপনি জানেন। আমি বাড়ি থেকে খাবার নিয়ে যাই, সেই জন্য আমার এত বেশি টাকার প্রয়োজন পড়ে না। তোর ছোট বোন দুটো সম্বন্ধে তোর কোনো আইডিয়া আছে? এই 2টা সপ্তাহে 500 টাকার মতো শুধু খরচ হয় ফুচকা খাবার। তুই এবারের একমাত্র মেয়ে যে কিনা এত হিসেব করে টাকা খরচ করিস। তোদের কোনো হিসাব করার দরকার নেই, বুঝেছিস? এত টাকা পয়সা আমরা কার জন্য আয় করতেছি? তোদের জন্যই তো, তাই না? তাহলে এইভাবে কিপটেমি না করে যখন যেটা ইচ্ছে হয় তখন সেটা খেয়ে নিবি। ছোট চাচার কথা শুনে এবার বাবা বলে উঠল,
শিশির ওদের কারোর কথা শুনবে না, বুঝেছো? যখন যেটা ইচ্ছা হবে তখন সেটা খেয়ে নিবে, কিন্তু অযথা টাকা পয়সা নষ্ট করবে না। এটা ইনকাম করতে কিন্তু অনেক কষ্ট হয়। এরকম মানুষ আছে 500 টাকা প্রত্যেক দিন আয় করতে পারে না, অনেক কষ্ট করার পর 500 টাকা আয় করে তারা। তারা জানে সত্যিকারের টাকার মূল্য কতটুকু। জি আচ্ছা, ঠিক আছে, আমি হিসাব করে টাকা পয়সা খরচ করব। ওদের কথার মাঝখানে শিশির একেবারে আদ্রের দিকে তাকায়। তখনই আদ্রের চোখের মধ্যে চোখ পড়ে। আদ্র এতক্ষণ শিশিরের দিকে তাকিয়েছিল, সেটা বুঝতে পেরে শিশির তাড়াতাড়ি করে নিজের চোখ দুটো নামিয়ে নেয়। তারপর আস্তে আস্তে প্লেটের পুরো খাবারটুকু শেষ করে। ওখানে ওরা দুই বোন নিচে চলে এসেছে, রাত্রি এবং রেহানা। ভাইয়া আমরা তৈরি হয়েছি, এখন চলো তাহলে যাওয়া যাক। দাঁড়া, শিশির আসছে, শিশিরকে নিয়ে যাব। বাবা বলেছে ওকে নিয়ে যাওয়ার জন্য। তোরা দুজন বাইরে যা, গিয়ে আমার গাড়িতে বস। আর হ্যাঁ, দুজন পিছনে বসবে কিন্তু। আদ্রের শেষের কথাটা শুনে দুজন মন খারাপ করে নেয়, কারণ ওরা ভেবেছিল ওদের মধ্যে কেউ না কেউ একজন সামনে বসবে, কিন্তু এখন আদ্র পুরোপুরি না করে দিয়েছে সামনে বসার জন্য। ওরা আর কোনো কথা না বলে সোজা গিয়ে বাইরে গাড়িতে বসে পড়ে। শিশির যখন পুরোপুরি ফ্রেশ হয়ে আসে তখন আদ্র গিয়ে বলল, বেগ দে আমার কাছে। আর এটুকু রাস্তায় আসতে এতক্ষণ সময় লাগে? হাত পানি দিয়ে না ধুয়ে কাপড় মুছে নিতি, তাহলেই তো হতো। আর এত দেরিতে এসেছিস কেন সকালবেলা খাবার খাওয়ার জন্য? আমার ঘুম থেকে উঠতে দেরি হয়েছিল, সেজন্য। ওদেরকে বোকা পেয়েছিস, কিন্তু আমি বোকা না, সেটা তুই খুব ভালো করে জানিস। কালকে রাতে আমার চুমোর জন্য তুই সকালবেলা আমার সামনে আসতে চাসনি, সেটা বললেই হয়। শুধু শুধু মিথ্যা কথা বলতেছিস কেন? কালকে রাতে একটা নির্লজ্জের মতো কাজ করেছেন, এখন আবার সেটা মুখ দিয়ে বলতেছেন। আপনার কি কোনো অনুশোচনা নেই? আমার অনুশোচনা থাকবে কেন তুই বলতো? 2 দিন পর হলেও আমি তোকে চুমো খাবো, আজকে থেকে হলেও। সেজন্য এখন আগে থেকে খেয়ে প্র্যাকটিস করতেছি, বুঝেছিস? শিশির আর কোনো কিছু বলে না, হাঁটতে হাঁটতে সোজা গিয়ে গাড়ির কাছে যায়। তারপর গিয়ে দেখে পেছনের সিটে ওরা দুই বোন বসে আছে। শিশিরকে দেখে রাত্রি বলে উঠল, এতদিন দেখে এসেছি ভাইয়া তোমার সাথে ভালো করে কথাই বলে না। এখন দেখছি ভাইয়া তোমার জন্য সামনের সিট রাখে। এখন তো মনে হচ্ছে ভাইয়ার বোন শুধু তুমি নিজেই একা, আমরা কোনো কিছুই হয় না, তাই না রেহানা? হ্যাঁ, অনেকটা এমনই। আপু তুমি সামনে বসো, নয়তো ভাইয়া আবার এসে আমাদেরকে কেলানি দিবে। আই, তোদের মুখ থেকে এসব কি ভাষা বের করতেছিস? হ্যাঁ, তোদেরকে একসাথে গার্লস স্কুলে পড়তে দেওয়ায় এইটাই ভুল হয়েছে, তাই তোদের মুখের এই অবস্থা হয়েছে। মুখের ভাষা ঠিক করবি, নয়তো আমি কিন্তু বড় আব্বুকে বলে দিব তোদের কথা। কি বলবে তুমি আমাদের কথা? তোমার মুখ দিয়ে এসব ভাষা উচ্চারণ করতে কি কষ্ট হয় না আপু? তোমাকে আর কষ্ট করতে হবে না, শুধু শুধু বড় আব্বুর সামনে গিয়ে এখন কথা না বলে সামনে বসে পড়ো। যদি ভাইয়া এসে দেখে তুমি বাইরে দাঁড়িয়ে আছো না, তাহলে আবার আমাদের সাথে ঝামেলা করবে। শিশির আর কোনো কিছু না বলে সামনে ড্রাইভিং সিটের পাশের সিটের দরজাটা খুলে বসে পড়ে। শিশির বসার সাথে সাথে আদ্র এসে ড্রাইভিং সিটে বসে পড়ে। শিশিরের কলেজ ব্যাগ আদ্রের হাতে দেখে রাত্রি এবং রেহানা দুজনের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। তোকে কি সিট বেল্ট লাগাতে বলতে হবে? আমার কথা না শুনলে কি তোর ভালো লাগে না, তাই না? আমার দিকে না থেকে সিট বেল্ট লাগানো যায়। শিশির আর কোনো কথা বলে না, না বলেই সিট বেল্ট লাগিয়ে নেয়। পেছন থেকে রাত্রি বলে উঠল, ভাইয়া তুমিও না কেন যে আপুকে সামনের সিটে বসাতে গেলে? আপুকে সামনের সিটে বসতে পারে, দেখো না সিট বেল্ট লাগেনি। তোকে পিছনে বসে পাকনামি করার জন্য বলিনি, চুপচাপ বসে থাক। আর একটা কথা যদি বের হয়েছে মুখ দিয়ে, তাহলে এখানে নামিয়ে দিয়ে চলে যাব। শিশির, তোর বড় সেটা কি তুই ভুলে গিয়েছিস? সরি ভাইয়া, আসলে একটু মজা করেছিলাম, তুমি সিরিয়াসভাবে নিয়ে নেবে সেটা বুঝিনি। সব কিছু নিয়ে মজা করবি ঠিক আছে, কিন্তু কখনো শিশিরকে নিয়ে মজা করবি না আমার সামনে, এটা মাথায় রাখিস। আচ্ছা ঠিক আছে ভাইয়া, মনে থাকবে আমার। আদ্র আর কোনো কিছু না বলে সোজা রাত্রিদের স্কুলের সামনে চলে আসে। এই স্কুল থেকে একসময় শিশির পড়াশোনা করে গিয়েছে। এই গার্লস স্কুলে এখন ওরা দুই বোন পড়াশোনা করছে। গার্লস স্কুলের সামনে গাড়িটা থামানোর পর যখনই ওরা দুই বোন গাড়ি থেকে নামতে যাবে, ঠিক তখনই আদ্র বলে উঠল, ওয়েট 1 মিনিট। এটা বলে আদ্রের মানিব্যাগ থেকে 2 500 টাকা নোট দুই বোনের হাতে ধরিয়ে দিয়ে বলে, এটা দিয়ে ফুচকা খেয়ে নিস তোরা দুই বোন মিলে। আর হ্যাঁ, এটা কিন্তু আমি বকা দিয়েছি বলে দেইনি। শিশিরকে কখনো আমার সামনে ওকে নিয়ে মজা করবি না, যা ইচ্ছা কর, আমি কিছু বলবো না। তোদের বয়সটাও এখন দুষ্টুমি করার মতো। ঠিক আছে, যা, সাবধানে থাকবি।
আর ছুটির আগে বের হবে না। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমাদের কাছে টাকা ছিল, এখন তুমি যেহেতু খুশি হয়ে দিয়েছো তাই আর ফিরিয়ে দিইনি, নিয়ে নিলাম। ফিরিয়ে দিলে তো মন খারাপ করবে, সেজন্য। হয়েছে তোর, আর বাঁকা বাঁকা কথা বলতে হবে না। চুপচাপ সোজা স্কুলের ভিতরে ঢুকবি। আমি এখানে বসে দেখবো, তোরা যতক্ষণ পর্যন্ত না ক্লাসে ঢুকবি ততক্ষণ পর্যন্ত আমরা এখানে দাঁড়িয়ে থাকবো। ঠিক আছে ভাইয়া, তোমরা দেখো, আমরা এখনই চলে যাচ্ছি। এই রাত্রি চল তাড়াতাড়ি যাই, ভাই এখানে বসে আছে। আমরা ক্লাসে ঢোকার পর ভাইয়ারা এখান থেকে যাবে, চল তাড়াতাড়ি যাই। এটা বলে ওরা দুই বোন গাড়ি থেকে নেমে বের হয়ে চলে যায়। যতক্ষণ পর্যন্ত না ওরা দুই বোন ক্লাসের ভেতরে ঢুকে ততক্ষণ পর্যন্ত বাইরে দাঁড়িয়ে থাকে ওদের গাড়ি। ওরা যখনই ক্লাসে ঢুকে যায় তখনই আদ্র শিশিরকে বলে উঠল, কালকে রাত্রে কি বলেছিলাম তোর মনে নেই? তাহলে কলেজে ড্রেস করে আসলি যে? কলেজ ড্রেস পরে যদি না আসতাম তাহলে বাড়িতে সবাই এক এক করে প্রশ্ন করত, তখন আমি কি বলতাম ওদেরকে? আমি তো আপনার মতো বেপরোয়াভাবে চলতে পারি না, তাই না? শিশিরের কথা শুনে আদ্র একটা মুচকি হাসি দিল, তারপর হাসতে হাসতে বলে উঠল, তার মানে তোর মনে ছিল তাই না? আমি বেপরোয়াভাবে চলি তাই না? আর তুই যে বাড়িতে সবাইকে মিথ্যে কথা বলে আসলি। আমি কোথায় মিথ্যে কথা বলে আসলাম? আমি তো মিথ্যে কথা বলিনি। আর কি মিথ্যে কথা বললাম আমি ওদের? ছোট চাচা বলে তুই নাকি অনেক সহজ সরল মেয়ে, তোকে নাকি ছোট দুইটা কয়েকবার বিক্রি করে দিয়ে চলে আসতে পারবে, তারপরেও তুই বলতে পারবি না। এখন তো দেখতেছি খাকা যা বলেছে তার উল্টো পুরোটাই। কি সুন্দর করে বাড়িতে বলে আসলি কলেজে যাবি, অথচ যাচ্ছিস ঘুরতে। কোথায় আমি মিথ্যে কথা বলে এসেছি? আমি তো কলেজের জন্য এসেছি, কিন্তু আপনি আমাকে ঘুরতে নিয়ে যাবেন বলেছেন, সেই জন্যই তো আমি আপনার সাথে যাচ্ছি। আর না হলে আমি কখনো যেতাম না কারোর সাথে এভাবে ঘুরতে। তাহলে কেন যাচ্ছিস আমার সাথে? চল তোকে কলেজে দিয়ে আসি। আমিও কেনাকাটা করতে যাব, তোকে নিয়ে ঘুরতে যাব না আজকে, আর কালকে তো চলে যাব বাংলাদেশ থেকে। না, আমি কলেজে যাব না আজকে, ভালো লাগতেছে না, আজকে ক্লাস করব না। কেন, শরীর খারাপ নাকি? ক্লাস না করলে চল তোকে বাড়িতে দিয়ে আসি, তারপরও আমার অনেক কাজ আছে, সে কাজগুলো করব। কেন আমার সাথে এমন করতেছেন? আমি কি করেছি? আপনি তো বলেছিলেন আমাকে ঘুরতে নিয়ে যাবেন, তাহলে এমন করতেছেন কেন? আর আপনি চলে যাবেন সেটা আমি জানি, তাহলে বারবার এটা আমার সামনে বলার কারণটা কি? যে বলে তার সাথে কি ঘুরতে চলে যাবি, আর আমি চলে যাব ভেবে কষ্ট হচ্ছে নাকি? আমি কি পাবলিকের জিনিস নাকি যে আমি সবার সাথে ঘুরতে যাব? আর সবাই কি রাত বেরোতে এসে আমাকে চুমু খায় ছাদের মধ্যে? জান, এখন তো লজ্জা কোথায় যাচ্ছে? এভাবে লজ্জা ভাঙতে শেখেন, সামনে আর কত কিছু করবো তোকে। আচ্ছা, কালকে রাত্রের এটা কি ঠিক হয়েছিল? আমি নিজেও জানি না আমি কেন আপনাকে ও রাতে আটকাতে পারিনি, আর কোনো কিছু বলতেও পারিনি। আপনি দূরে চলে যাবেন বলে আমার কেন জানি কষ্ট হচ্ছিল। আদ্র হাসতে হাসতে বলে উঠল, সামথিং সামথিং হচ্ছে মনে হয় তোর। প্রেমে পড়েছিস হয়তো কারোর, সেজন্য এমন হচ্ছে। আচ্ছা বাদ দে এসব, তোকে নিয়ে আজকে ঘুরতে বের হয়েছি, সারাদিন আজকে তোকে দিলাম আমি। তারপর ওরা সারাদিন ঘুরে যখন রাতে বাড়িতে ফিরে তখন আদ্রের বাবা বলে উঠল, আর তো সারাদিন তুমি কোথায় ছিলে? আর শিশিরকে কোথায় নিয়ে গিয়েছিলে আমাদেরকে না বলে? আমি তো বাড়িতে মাকে ফোন করে বলেছিলাম যে আমি শিশিরকে নিয়ে শপিং মলে যাচ্ছি। আমার চয়েস তেমন একটা ভালো না, সেজন্য শিশিরকে নিয়ে গিয়েছি। তুমি খুব ভালো করে জানো, এখনও আমার কাপড় চোপড় মা কিনে দেয়, শিশির সেগুলো পছন্দ করে দেয়। আর আজকে সেই জন্য শিশিরকে সাথে করে নিয়ে গিয়েছি। শিশির, তোমরা কি এতক্ষণ শপিং মলেই ছিল মামুনি? জি বড় আব্বু, আমাকে কলেজ থেকে এসে নিয়ে গেছে, সেজন্য আসতে এত লেট হয়েছে। আর এক দোকানে পাইনি, বিভিন্ন দোকান ঘুরে ঘুরে পছন্দ করতে হয়েছে, সেই জন্য আরও এত দেরি হয়েছে, না হলে এত দেরি হতো না। আচ্ছা ঠিক আছে, যাও এখন তোমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে এসো। সারাদিনের ক্লান্তিতে হয়তো অনেক ক্লান্ত হয়ে গিয়েছো তোমরা, এখন যাও তাহলে। এটা বলার পর বাবা ওরা দুজন আর সেখানে দাঁড়ায় না, দুজন দুজনের রুমে চলে যায়। হঠাৎ করে আদ্রকে ফোন করে বলল, আদ্র এখন কোথায় আছো? তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে আসো, এখনই তোমাদের বের হতে হবে। 3 দিন পর একটা ডিল হবে সেখানে, ওইখানে ওই ক্রিমিনালকে ধরতে হবে সব প্রমাণ সহ। এখন আমি তোমাদের সবার ব্যবস্থা করে দিয়েছি, রাত 10টায় তোমাদের ফ্লাইট। এখন কোথায় আছো জানি না আমি, 1 ঘন্টার ভিতরে এয়ারপোর্টে থাকো, আমরা এখানে ওয়েট করছি। ঠিক আছে স্যার, আসতেছি। আদ্র আর বাইরে একটা মিনিটের জন্য দেরি না করে তাড়াতাড়ি রেডি হয়ে নাই। তারপর ও কাঁধে একটা কাঁধ ব্যাগ ঝুলিয়ে বেরিয়ে পড়ে। আদ্রকে এভাবে নিচে আসতে দেখে আদ্রের বাবা বলে উঠল, আদ্র কোথায় যাচ্ছ তুমি এইভাবে ব্যাগ কাঁধে ঝুলিয়ে নিয়ে? বাবা আসলে স্যার আমাকে এখন
ফোন করে বলেছে এখনই আমাকে বের হতে হবে। ওরা এয়ারপোর্টে অপেক্ষা করতেছে আমার জন্য, 10টার সময় ফ্লাইট, সেজন্য আমি আর লেট করতে পারবো না। তোমরা খাবারটা খেয়ে নিও, আর আমি না হয় বাইরে যাচ্ছি, বাইরে থেকে খেয়ে নিব। আদ্রের কথা শুনে তার বাবা এবং চাচারা কিছু বলে না, কারণ ওরা জানে আদ্রকে যেতেই হবে আজকে, না হলেও কালকে যেতেই হবে। আদ্র চারদিকে চোখ বুলিয়ে দেখল শিশির এখনো আসেনি নিচে। ও, আমি আসার সময় আমার একটা পার্সোনাল জিনিস ফেলে এসেছি, আমি নিয়ে আসছি এখনই। এটা বলে আদ্র সেখানে না দাঁড়িয়ে উপরে উঠে সোজা শিশিরের রুমে ঢুকে যায়। শিশিরের রুমে ঢুকে প্রথমে আদ্র শিশিরকে জড়িয়ে ধরে। আমি যতদিন পর্যন্ত না বলবো ততদিন পর্যন্ত তুই বাড়ির বাইরে পা রাখবি না, একমাত্র কলেজ ছাড়া। আর হ্যাঁ, এর ভিতরে যদি বাবা মা বা তোর বড় আব্বু তোর বিয়ের ব্যবস্থা করেছে তাহলে সরাসরি আমাকে জানাবি। আর যদি ওই ছেলের সামনে গিয়ে বসেছিস তাহলে মনে কর ওই দিনই তোর শেষ দিন হবে। এখন আমি চলে যাচ্ছি, হঠাৎ করে খবর এসেছে যেহেতু যেতে হবে। শিশির কিছু বলতে যাবে, আদ্রের কথার পরিবর্তে সেই সুযোগটুকু না দিয়ে আদ্র শিশিরের ঠোঁটে ঠোঁট ডুবায়। কিছুক্ষণ সময় পার করে আবার সে নিজে ছেড়ে দিয়ে বলল, কপালে একটা চুমু দিয়ে, জান, ভালোভাবে থাকবি, কিন্তু নিজের যত্ন নিবি, খেয়াল রাখবি নিজের। আমি খুব শীঘ্রই এসে যাব তোর কাছে। এটা বলে আদ্র সেখানে লেট না করে শুতে চলে যায়। নিচে এসে সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে বাড়ি থেকে। এয়ারপোর্টে যাওয়ার পর রাত 10টায় ওরা বাংলাদেশ থেকে বেরিয়ে যায় দুবাইয়ের উদ্দেশ্যে। সেখান থেকে আবারও ফ্লাইট চেঞ্জ করে আমেরিকার উদ্দেশ্যে রওনা হয়। দীর্ঘ 16 ঘন্টা জার্নি করার পর তারা চলে আসে আমেরিকায়। হ্যালো স্যার, আমরা মাত্র এসে আমেরিকাতে ল্যান্ড করলাম। এয়ারপোর্ট থেকে বের হয়ে গেছি, এখন ট্যাক্সিতে বসে আছি। গুড। ওরা তোমাদেরকে হোটেলে নিয়ে যাবে, যেখানে থাকার ব্যবস্থা করে দিয়েছি তোমাদের, আর তোমার সাথে যারা গিয়েছে সকলকে। তুমি তোমার নিজের হাতে ওদেরকে লিড করবে। আর শোনো, কালকের দিনটাই তো আছে, তারপরে দিন তো ওরা ওই ডিল করার জন্য মিটিংয়ে বসবে। যেভাবেই হোক ওই সময় ওদেরকে ধরতে হবে এদেরকে। স্যার, আপনি এটা নিয়ে একদম টেনশন করবেন না। আমি যেহেতু একবার এসে গেছি, সেহেতু এখান থেকে একেবারে আমি মিশন শেষ না করে যাচ্ছিলাম। আর আপনি তো বলেছিলেন ওদেরকে ধরতে হবে, যদি এনকাউন্টার করে দিই তাহলে? এদেরকে এখন এনকাউন্টার করার অর্ডার আসেনি উপর থেকে, সেজন্য এখন আমি তোমাকে এটা বলতে পারবো না। যদি লিমিটের বাইরে চলে যায় তাহলে এনকাউন্টার করে দিও, পরে আমি দেখে নেব। এটা যেহেতু সরকারের সাথে মিলিত, আশা করি ওরা ঝামেলা করবে না এটা নিয়ে। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি যেভাবে বলেছেন আমি সেভাবেই করব। আর যদি এরা বেশি তেরামি করে তাহলে স্যার আমি আপনাকে শিওর দিতে পারতেছি না আমি কি করবো এদেরকে। তোমাকে যতটুকু বলেছি তুমি শুধু ততটুকু করো, তাহলেই হবে। আর যদি পরিস্থিতি হাতের বাইরে চলে যায় তাহলে ডাইরেক্ট এনকাউন্টার করে দেবে, এতটুকু আপাতত মাথায় রাখো। আর এখন আমি ফোন রাখতেছি, রুমে গিয়ে রেস্ট করো। এটা বলে স্যার ফোন কেটে দেয়। স্যার ফোন কেটে দেওয়ার পর আদ্র ওর টিমের মধ্যে একজনকে বলে উঠল, রিয়াদ, আমি তোমাকে যা যা বুঝেছি বলেছি সেটা কি তুমি বুঝতে পেরেছো? জি স্যার, আমি আপনার পুরো কথাটা বুঝতে পেরেছি, কিন্তু সমস্যা হলো গিয়ে এই সিস্টেমটা শুধু আমি 2 মিনিটের জন্য হ্যাক করে নিজের আন্ডারে রাখতে পারবো, এর বেশি আমি রাখতে পারবো না, কারণ এইগুলো আমেরিকান সিস্টেম। 2 মিনিট একেবারে যথেষ্ট। তুমি শুধু 2 মিনিট কি করে হ্যান্ডেল করবে সেটা তুমি ভালো করে বোঝো। আর সোহানি, তোমাকে যা যা বলেছি মনে আছে তো? জি স্যার, আমার সব কিছুই মনে আছে। সময় মতো আমি আমার কাজটা করে ফেলবো। ওকে ঠিক আছে। বুঝি আমরা চলে এসেছি হোটেলে, তোমরা গিয়ে রুমে গিয়ে এখন আপাতত রেস্ট করো, আর বেশি দূরে যেও না ঘুরতে গেলেও। ওইদিকে আদ্র নিজের রুমের মধ্য গিয়ে প্রথমে শিশিরকে মেসেজ দেয়। আদ্র যখন SMS করেছে তখন শিশির অনলাইনে ছিল না। আদ্র SMSটা করে সে ফোন রেখে শুয়ে পড়ে। আদ্রের ঘুম ভাঙে যখন ওর ফোন বাজতে থাকে তখন। আদ্র ফোনটা রিসিভ করে কানের মধ্যে নেয়। ওই পাশ থেকে কি বলছে সেটা শোনা যাচ্ছে না, কিন্তু আদ্রের মুখ দেখে এখন বোঝা যাচ্ছে যে ওই পাশ থেকে যা বলছে আদ্র তাতে অনেকটা রেগে গিয়েছে। তার মানে আমার সন্দেহটাই শেষ পর্যন্ত ঠিক হলো। আমার বাবা তাহলে আমার সাথে এই খেলাটা খেলতে পারলো। নো প্রবলেম, আমি খুব শীঘ্রই আসছি, 2 দিন পর আসবো। রাইট টাইমিং আমার, আমিও আসতেছি, মুখোমুখি বসবো ওদের সামনে। এটা বলে আদ্র ফোন রেখে দেয় আর হাতের কাছে একটা গ্লাস পায়, সেটা চেপে ভেঙে ফেলে, যার ফলে হাতের মধ্যে অনেক জায়গায় কেটে গিয়েছে। তখনই সাথে সাথে শিশিরকে কল করে। কিছুক্ষণ সময় রিং হওয়ার পর শিশির যখন ফোন ওঠায় তখন আদ্র বলে, এতক্ষণ ফোন দিয়েছি, কোথায় ছিলি? এতক্ষণ ধরতে পারিসনি? ফোন চালাস কেন? হ্যাঁ, যদি ফোন ধরতে না পারিস কাজের সময়?
বড় আব্বু একটু ডেকেছিল, সেই কারণে মোবাইল রুমের মধ্যে রেখে নিচে গিয়েছিলাম, তাই আসতে একটু দেরি হয়েছে, ধরতে পারিনি প্রথমে আপনার ফোন। আদ্র শিশিরের কথা শুনে একটা মুচকি হাসি দেয়। তারপর শিশিরকে জিজ্ঞেস করে, বাবা তোকে কেন ডেকেছে জানিস? কিছু বলেছে? বলেছে এই 2-3 দিন কলেজে না যাওয়ার জন্য। বড় আব্বু যেহেতু এটা বলেছে, তাই আমি আর বড় আব্বুর কথার বাহিরে যাইনি, সেজন্য আমি রাজি হয়ে গিয়েছি। আর আপনিও তো আমাকে না করেছিলেন যেন বাড়ির বাহিরে পা না রাখি। তোর বড় আব্বু হঠাৎ তোকে কলেজে যেতে বারণ করলো কেন? সেটা তোর মনের প্রশ্ন জাগেনি? কখনো তো কলেজে না গেলে তোর বড় আব্বু তোকে বকা দিত, তাহলে আজকে নিজে থেকে না করলো কেন সেটা জানতে চাসনি? কোনো কারণ ছাড়া তো আর তোর বড় আব্বু তোকে বাড়িতে বসিয়ে রাখবে না, তাই না? সেই কারণটা জানতে চাসনি কেন তোর বড় আব্বুর কাছে? সত্যিই তো আমার একটু মনে হচ্ছিল না, আর বড় আব্বুর সামনে মনে হলো আমি ভয়ে জিজ্ঞাসা করতে পারতাম না, কারণ আমি বড় আব্বুকে অনেক ভয় পাই। ওনার সামনে ভালো করে কথা বলতে পারি না আমি, সেই কারণে আর জিজ্ঞাসা করা হয়নি। আপনি জানেন নাকি? আপনি তো মনে হয় জানেন, আপনার কথার ভাবে বোঝা যাচ্ছে আপনি না করেছেন বড় আব্বুকে আমাকে কলেজে না পাঠাতে। আদ্র শিশিরের কথার পরিবর্তে বলে উঠল, তোকে দেখতে আসবে ছেলের বাড়ি থেকে, সেই জন্য তোর বড় আব্বু তোকে কলেজে যেতে না করেছে 2-3 দিন। আদ্রের কথা শুনে শিশির অনেকটা ঘাবড়ে যায়। তারপর আদ্রকে শিশির জিজ্ঞেস করলো, আপনি বড় আব্বুকে কিছু জানাননি আমাদের বিষয়? আমি কিছু বলতে পারবো না, এখন আমি অনেক দূরে, যা করার তুই নিজে করবি। আর হ্যাঁ, যেদিন আসবে ওরা সেদিন অনেক সেজেগুজে থাকবি, বুঝেছিস? কেন ওই দিন সাজবো কেন? আর আপনি এসব কি বলতেছেন? আপনি কিছু করবেন না কেন? আপনি তো বলেছিলেন আমাকে ভালোবাসেন। আমি কবে বলেছি তোকে ভালোবাসি? আর আমি বলেছি সেই জন্য সাজবি, আমার কথার বাইরে যাবে না একদম। আমি ভেবেচিন্তে বলতেছি, একদম হাসি খুশি থাকবি, মন খারাপ করবি না। কে জানে কার সাথে কার বিয়ে হয়। আপনি না বললেও আমি বুঝি আপনার ব্যবহার দেখে। এত বড় হয়ে গেলি কবে তুই? আদ্রের কথার পরিবর্তে শিশির কোনো কথা বলে না। তারপর সে ফোন কেটে এখান থেকে চলে যায়। আদ্ররা আমেরিকায় এসেছে আজকে 3 দিন হতে চলল। আজকে ওদের সবচেয়ে কঠিন একটা দিন হতে যাচ্ছে। সে ক্রিমিনালকে ধরতে যাচ্ছে ওরা। তোমরা ঠিক তো? রেডি তো তোমরা? জি স্যার, আমরা রেডি। আপনি শুধু একবার বলার সাথে সাথে আমি হ্যাকিং শুরু করব। ওকে, তুমি স্টার্ট করো, আমি এখনই ভিতরে ঢুকতেছি। এটা বলে আদ্র সাথে সাথে ভেতরে ঢুকে যায়। সামনে দিয়ে যাওয়ার কোনো উপায় নেই, সেজন্য ছাদ বেয়ে ওই পাশ দিয়ে যেতে হয়েছে আদ্রকে। আর এইদিকে রিহাদ সব সিসিটিভি ক্যামেরা হ্যাক করে ওর আন্ডারে নিয়ে নেয়। 2 মিনিট সময় লাগে না আদ্রর ওই রুমে পৌঁছতে। তার আগেই সে ওই রুমে পৌঁছে যায়। আদ্র যখন ওই রুমে পৌঁছায় তখন দেখতে পায় ওই রুমের ভেতর 4 জন ব্যক্তি। তাদের মধ্যে 2 জন বাংলাদেশি আর 2 জনকে দেখে ফরেইনার মনে হয়। যাক, তাহলে তোমাদের প্ল্যানিং ভালোই চলছে। এখানে আজকে কিসের ডিল হচ্ছে একটু বলা যাবে আমাকে? তুই কে আর এখানে কি করতেছিস? কি করে আসলি তুই এখানে? তো তোর আসার কথা না। আমি কে সেটা সময় হলেই জানতে পারবে। এখন আমি তোদেরকে এখান থেকে নিয়ে যাব, তোদের 2টাকে। আদ্রর কথা শুনে রাজু হাসতে হাসতে বলল, তুই আমাদের 2 ভাইকে এখান থেকে নিয়ে যাবি, তাও এতগুলা গার্ডের মাঝখান দিয়ে? তোর কথা শুনে হাসি পাচ্ছে। কোন পাগলা গার্ড থেকে ছুটে এসেছিস আমেরিকায়? বলে ফেল, নিয়ে গিয়ে ওখানে দিয়ে আসি। তোকে কে বলেছে আমি ওদের সামনে দিয়ে তোদেরকে নিয়ে যাব? আদ্র আবার কি একটা ভেবে বলে উঠল, না না, তোদেরকে নিয়ে যাব না। তোদেরকে নিয়ে গেলে আমার অনেক টাইম লস হবে, আমি এখন টাইম লস করতে পারবো না, সেজন্য সরি। আমি এটা বলে আদ্র তার পেছন থেকে রিভলভার বের করে সাইলেন্সারটা লাগিয়ে নেয়। সাইলেন্সারটা লাগানোর মূলত কারণ হচ্ছে এটা লাগানোর পর আর রিভলভার চাপানোর বা চালানোর আওয়াজ হয় না। আদ্রর হাতে রিভলভার দেখে ওরা চমকে উঠে তারপর বলে উঠল, এই তোর হাতে এই পিস্তল কোথা থেকে? আর তুই কে সত্যি করে বলতো? তোদের জম মেজর আদ্র। সরি রে, আমি আর কিছু বলতে পারতেছি না। আমাকে তোদেরকে শ্যুট করে এখান থেকে আবার বাংলাদেশে ফিরতে হবে। বুঝতেই তো পারছিস অনেক তারা, তোদেরকে ঠ্যাম দিতে পারিনি, সেজন্য সরি। ইচ্ছে ছিল তোদেরকে নিয়ে বাংলাদেশে ঢোকার, কিন্তু আমি তোদেরকে নিয়ে যাওয়ার অনেক প্রসেসিং লাগবে। কমপক্ষে 1 সপ্তাহ সময় লাগবে তোদেরকে নিয়ে যেতে চাইলে। আর যদি তোদেরকে এখানে শ্যুট করে দিই তাহলে আমি আজকে চলে যেতে পারবো এখান থেকে।
আদ্রের কথা শুনে এবার ওখানে বসে থাকা সকলেই ভয় পেয়ে যায় অনেকটা। তারপর ওই বিদেশি লোক দুটো ইংরেজিতে কি বলল সেটা বোঝা গেল না। আর এইদিকে রাজুর সাথে যে লোকটা মামুন শেখ, তিনি বলে উঠলেন, তোমার কি চাই? আমাকে শুধু একবার বলো, কত টাকা লাগবে? আমাদের সাথে কাজ করো, যত টাকা চাও তত টাকাই পাবে তুমি। দরকার হলে তোমাকে আমার বিজনেসের 20% শেয়ার দেব। তুমি যদি চাও তাহলে আমাদের সাথে রাজার মতো থাকতে পারবে। পাগলও নিজের ভালোটা বোঝে, সেই জন্য বলতেছি নিজের ভালোটা বোঝো। আপনি ঠিকই বলছেন, পাগল নিজেও নিজের ভালোটা বুঝি, সেই জন্য আমি এখন আমার ভালোটা বুঝতে চাই। আমি আর দেরি করতে পারতেছি না। সরি, আপনারা আমার শত্রু, আমার দেশের শত্রু, আমার দেশের মানুষের শত্রু। আর যারা আমার দেশের শত্রু, আমার জনগণের শত্রু, তারা আমার নিজেরও শত্রু। এটা বলে আদ্র আর কোনো কথা না বলে ওদের চারজনকে শ্যুট করে দেয়। বিশেষ করে বাংলাদেশের যে দুজন ছিল রাজু এবং মামুন শেখ, ওদেরকে মেরে ওদের মাথায় 4-5টা বুলেট ঢুকিয়ে দেয় এক একজনের। ওইখানে বসা চারজনকে এনকাউন্টার করে, শেষে নিজের পায়ে একটা গুলি করে। তারপর কোনো রকম ওই রুম থেকে বেরিয়ে নিচে আসার সাথে সাথে দেখতে পায় সুহানি নিচে গাড়ি নিয়ে অপেক্ষা করছে। আদ্র আর লেট না করে তাড়াতাড়ি করে গাড়িতে উঠে বসার পর সুহানির সাথে সাথে গাড়ি ড্রাইভ করে। সুহানি, প্রথমে একটা হসপিটালে চলো, তারপর একেবারে রুম থেকে এয়ারপোর্টে। টিকিট কাটা আছে বিকেলে 5টার, আজকে এখান থেকে চলে যাব। স্যার, আপনার এই গুলি লাগলো কি করে? আমি নিশ্চয়ই ওদের সাথে বন্ধুত্ব করতে চাইনি। ওদের সাথে বন্ধুত্ব করতে চাইলে ওরা নিশ্চয়ই আমাকে গুলি করতো না, তাই না সুহানি? এখন কথা না বলে সামনেও মনোযোগ দাও। তারপর সুহানি আর কোনো কিছু না বলে সোজা ড্রাইভিংয়ে মনোযোগ দেয়। তারপর হসপিটালে গিয়ে আদ্রর চিকিৎসা করে রুমে এসে সব কিছু নিয়ে বেরিয়ে পড়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে। 4:50 ওরা এয়ারপোর্টের ভেতরে ঢুকে। কিছুক্ষণের মধ্যে ওদের প্লেন আকাশে উড়ে যায়। গন্তব্য ইউনাইটেড আরব আমিরাত। রাতে 2টা কি 3টার দিকে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ল্যান্ড করে বিমানটি। সেখান থেকে আবার বাংলাদেশের ফ্লাইট ধরে ইমিডিয়েটলি চলে আসে বাংলাদেশে। সকাল 6টার সময় বাংলাদেশে আসার পর আদ্র নিজের বাড়ির সামনে এসে শিশিরকে কল করে। শিশিরকে কল করার সাথে সাথে শিশির কল রিসিভ করে। শিশির সবসময় তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে, তারপর আর ঘুমায় না। আজকেও তেমনই হয়েছে, শিশির ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে আর ঘুমায়নি। শিশির কোনো রকম প্রশ্ন না করে তাড়াতাড়ি নিচে এসে দরজা খোল। শিশির নিজেও চুপচাপ এসে দরজা খুলে আদ্রকে দেখে বলে উঠল, আপনি এত তাড়াতাড়ি চলে এসেছেন? আপনি আজকে চলে আসবেন, আগে তো বলেননি আমাকে। আদ্র কোনো কিছু না বলে আগে শিশিরের ঠোঁটে চুমু খায়, তারপর বলে, কেন, আমি এত তাড়াতাড়ি চলে এসেছি বলি তোর কি ভালো লাগলো না? চলে যাব আবার ফিরে? বল তাহলে চলে যাই, আবার ফিরে যাই। আচ্ছা, আপনি আমার সাথে এমন করেন কেন বলুন তো? আপনি আমার সাথে সে আমেরিকা যাওয়ার পর থেকে এমন করতেছেন, আমার কি দোষ বলুন? তোর কোনো দোষ নেই। আর আজকে তো বাবার বন্ধুর ছেলে তোকে দেখতে আসবে, তাই না? পুরো ফ্যামিলি নিয়ে ভালো করে সেজেগুজে থাকবি, বুঝেছিস? না, আমি ওদের সামনে যাব না। আপনি বাড়িতে চলে এসেছেন, এখন সব কিছু আপনি ম্যানেজ করবেন। আমার উপর বিশ্বাস আছে তো তোর? নিজের থেকেও বেশি। তাহলে যা বলতেছি চুপচাপ তা মেনে নে, তাই কর। তুই শুধু চুপচাপ বসে থাকবি আর আমি যা যা বলবো তা তা করে ফেলবি, তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আপনি রেস্ট করুন, অনেক দূর থেকে এসেছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রুমে যাচ্ছি। আর এখন কাউকে বলার দরকার নেই, আমি এসেছি। উপরে চল, তোর জন্য লাগেজটা নিয়ে এসেছি। আপনার জন্য কফি কিছু বানিয়ে নিয়ে আসি? আপনি না হয় উপরে যান, এটার মধ্যে কি আছে আমার রুমে রেখে যাবেন। না, আমি এখন কফি খাবো না, এখন গিয়ে একটু শান্তিতে ঘুমাবো। আর এই লাগেজটা আমার রুমে নিয়ে যাচ্ছে, কারণ আজকে রাত থেকে তুই আমার রুমে থাকবি আমার সাথে। আমার রুম তোর নিজের রুম হবে, এটা মনে রাখিস। এটা বলে আদ্র সেখানে লেট না করে সোজা চলে যায় উপরে। উপরে গিয়ে ফ্রেশ হয়ে সোজা শুয়ে পড়ে। বেলা যখন 12টা বাজে, তখন আদ্রের স্যার আদ্রকে ফোন করে। আদ্র, তুমি এসব ইচ্ছা করে করেছো তাই না? আমি তোমাকে বলেছিলাম যদি ওরা তোমার উপর অ্যাটাক করে তাহলে ওদেরকে এনকাউন্টার করে দিতে, কিন্তু তুমি তো ইচ্ছে করে ওদেরকে এনকাউন্টার করে দিলে। স্যার, ওরা আমার পায়ে গুলি করেছে, সেজন্য আমি ওদেরকে এনকাউন্টার করে দিয়েছি। এর বাইরে আশা করি আর কোনো কথা হবে না আমি থাকতে।
আদৌ তুমি যাই বলো না কেন, আমি কিন্তু সত্যিটা জানি, কেউ না বললেও। ওদেরকে গুলি করার পর তুমি নিজেই নিজের পায়ে গুলি করেছো, এটা আমার চেয়ে ভালো আর কেউ জানে না। পায়ে কেন গুলি করতে গিয়েছো? আগেও তো কয়েকবার পায়ে গুলি করেছো। এখন যদি ওরা সন্দেহ করে তাহলে তো ওদেরকে সামাল দিতে কষ্ট হয়ে পড়বে। স্যার, এখানে কোনো কষ্টের বিষয় না। আপনার যদি এটা হ্যান্ডেল করতে কষ্ট হয় তাহলে যে আমার তদন্ত করবে তাকে আমার বিষয়ে ইনফরমেশনটা দিয়ে তার সাথে আমি কথা বলে নেব। ওনাকে শুধু একটা কথাই বলবো যে ক্রিমিনাল গুলি করার আগে নিশ্চয়ই আমাকে জিজ্ঞেস করে গুলি করবে না, কোথায় গুলি করবে। আমি কি আদ্র শুধু তোমাকে জিনিয়াস বলে ডাকি? ব্রিটিশরা আমাদের দেশ থেকে চলে গিয়েছে, কিন্তু তুমি থেকে গেছো কিভাবে? এত বুদ্ধি তোমার মাথায় আসে কি করে? আমি যে তোমার এত সিনিয়র সব দিক দিয়ে, কিন্তু আমিও তো এত কিছু চিন্তা করি না তোমার মতো। সিচুয়েশন যখন এমন হবে আমার মতো, তখন ঠিকই চিন্তা করবেন। আর আপনার সিচুয়েশন তো এরকম চলে গিয়েছে আরও আগে, এখন শুধু আমার পালা। ওকে, তাহলে তুমি তোমার সিচুয়েশনটা ঠিক করো। মনে হচ্ছে তুমি এখনও ঘুমাচ্ছ, তাহলে ঘুমাও, আমি ফোন রাখছি। আর এদিকটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি এই দিকটা সামনে রাখবো। এটা বলেছে আর ফোন রেখে দেয় আদ্র। ফোন রেখে আবারও একটু ঘুমিয়ে নেয়। একটা দৃশ্যে রাত্রিকে পাঠায় শিশির। ভাইয়া, আপু বলেছে তাড়াতাড়ি উঠতে। আপু নাকি কি কথা বলবে তোমার সাথে। কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? আর আপু বলেছে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে। গিয়ে বল ভালো করে সেজেগুজে তারপর নিচে যেতে, আমি আসছি। রাত্রি আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। গিয়ে শিশিরকে ভালো করে সাজিয়ে ওদের সামনে নিয়ে বসায়। বেশ অনেকক্ষণ সময় হয়েছে আদ্রের বাবার বন্ধুরা এসেছে এখানে শিশিরকে দেখার জন্য। যখন নিচে নিয়ে বসায় তখন বাড়ির দরজা দিয়ে আদ্রের স্যার এবং একজন মুরব্বী টাইপের হুজুর টাইপের লোক আসতে দেখা যায়, হাতে একটা খাতা নিয়ে। আদ্রের স্যারকে দেখে আদ্রের বড় চাচার চিনতে কষ্ট হয় না, সেজন্য উনি উঠে গিয়ে হাত বাড়িয়ে সম্মান জানায়। কেমন আছেন স্যার? তা কি মনে করে আমার বাড়িতে চলে আসলেন? আসলাম কোনো এক কারণে, সেই জন্য। মনে হয় না সে কারণটার জন্য আপনারা খুশি হবেন, কিন্তু কিছু করার নেই। আদ্রের খুশির জন্য আমাকে সেটা করতে হচ্ছে। কি এমন কারণ যেটার জন্য আমরা খুশি হব না? আছে কোনো একটা কারণ, জানতে পারবেন। আদ্রও আসছে নিচে। আসলে আদ্র এখান থেকে আমেরিকা যাওয়ার আগে তার স্যারকে সব কিছু বলে গিয়েছিল। আর বাবার বন্ধুর ছেলের সাথে শিশিরের ব্যাপার নিয়ে কথা হচ্ছিল, এটা আরও আগেই থেকে আদ্র জানত। সেজন্য ওর স্যারকে বলে রেখেছিল আমেরিকা থেকে আসার পর যেন ওর স্যার এখানে আসে। স্যার বসুন এখানে, আমার মেয়েকে দেখতে এসেছে ওনারা। এটা হলো বড় ভাইয়ের বন্ধু। তখনই সবাইকে অবাক করে দিয়ে আদ্র উপর থেকে নিচে আসে। তখন স্যারের কথাটা কেউ খেয়াল করেনি। স্যার বলেছিল আদ্র এসেছে, এই কথাটা কেউ খেয়াল করেনি। এখন আদ্রকে উপর থেকে আসতে দেখে আদ্রের বাবা বলে উঠল, তুমি কখন এসেছো আর্ত? আর এত তাড়াতাড়ি চলে আসলে আমাদেরকে জানাওনি? আদ্র নিচে নামতে নামতে তার বাবাকে বলে উঠল, কি করব বলুন বাবা, আমার অনেক ইচ্ছে ছিল আর কিছুদিন থাকার, কিন্তু আপনারা আমাকে থাকতে দিলেন না। আর আমি এসে গেছি বলে আপনাদের কি খুব অসুবিধা হচ্ছে, তাই না? সরি ফর দ্যাট। আপনাদের অসুবিধা হলেও আমার কিছু করার নেই এখানে। আদ্রের বাবা হয়তো কিছুটা আন্দাজ করতে পারে, সেজন্য আর কিছু বলে না। আদ্রের ছোট চাচা বলে উঠল, তুই এইসব কি বলতেছিস আদ্র? আমরা খুশি হব না কেন? আর ভাইয়ের সাথে তুই এইভাবে কথা বলতেছিস কেন? সেটা তোমার ভাইয়াকে জিজ্ঞেস করো। আমি ওনাদের সাথে কেন এরকম করে কথা বলতেছি উনি খুব ভালো করেই জানে সেটা। এটা বলতে বলতে আদ্র গিয়েছে শিশিরের পাশে বসে পড়ে। মাশাআল্লাহ, তোকে দেখতে তো খুবই সুন্দর লাগছে। আরে আঙ্কেল, আপনারা কেমন আছেন? অনেক দিন পর আপনাদের সাথে দেখা হয়েছে। আজকে দিনটা এখানে থেকে যাবেন, আবার কবে না কবে আসেন আল্লাহ ভালো জানেন। আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা, তুমি কেমন আছো? তোমাকেও তো অনেক দিন পর দেখলাম। এখন আর ওই দিকে যাও না তেমন একটা? জি আঙ্কেল, এখন আর এই দিকে যাওয়া হয় না। আমার নিজের অফিস, তারপর বাবার অফিস, সব কিছু সামলে এক প্রকার দিন যাচ্ছে বলতে আর কি। 3 বেলা ভালো করে খাবার সময়টুকু পর্যন্ত পাই না এখন। এর ভিতরে আবার আমাকে পেড়া দেওয়া হচ্ছে, এটা কি ঠিক বলুন? একদম ঠিক নয় বাবা, তোমাকে কে প্যারা দিচ্ছে? সেটা তো আর কেউ না, আপনারা নিজেরাই তো। আপনি আর আমার বাবা। আঙ্কেল, এসব আমি এখন আর বলতে চাই না। এখন এসেছেন আপনার পরিবার নিয়ে, এখন না খেয়ে এখান থেকে যেতে পারবেন না। আর আপনি কাজী সাহেব বিয়ে পড়ান। এতক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকা আদ্রের বাবা মা সকলে শুধু আদ্রের কাণ্ড দেখে যাচ্ছে। এখানে আদ্র এবং সবার সাথে কথা বলছে, সেই জন্য আদ্রর মা চাচা চাচিরা কিচ্ছু বলছে না।
আদ্রের এই কথা শুনে আদ্রের মা বলে উঠল, আমরা তো ছেলেকে ভালো করে দেখিনি, ভালো করে কথাও হয়নি, তাহলে এখনই কিসের বিয়ে? তুই এসব কি বলতেছিস? মা, তুমিও নাকি শুরু করলে? ছোটবেলা থেকে আমাকে দেখে আসছো, আমাকে নিজের হাতে বড় করলে। নিজের ছেলের ব্যাপারে আর কি জানতে চাও বলো? আমি বলছি, কি জানতে চাও আমার ব্যাপারে? মা এবার অনেকটা অবাক হয়ে তারপর আদ্রের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে উঠল, তুই শিশিরকে বিয়ে করতে চাচ্ছিস নাকি? এতে কোনো ভুল নেই মা, আমি আগে চাইতাম, এখন চাচ্ছি, ফিউচারে চাইবো। কাজে সে আর কিছু না বলে বিয়ে পড়ান। এই শর্তটার কথাই তুমি আমাকে বলেছিলে, যে এই শর্তটা যদি মেনে নেই তাহলে তুমি চাকরি ছেড়ে দিবে। বলেছিলাম, কিন্তু এখন আমি আমার কথা উঠিয়ে নিয়েছি। কিন্তু তুমি তো বিয়ে করতেছো ঠিকই, আমরাও মেনে নিচ্ছি, তাহলে সমস্যা কি? তুমি ওই কথা মানবে না কেন? শর্ত মানবে না কেন তুমি? এটা কি আসলেই সত্যি বাবা? তুমি তো সব কিছু জানতে, তাই না? তারপরও আমি আমেরিকা যাওয়ার সুযোগ নিয়ে তুমি ওদেরকে কেন বাসায় আনলি? আজকে তোমার জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে আমি কি করতাম আমি নিজেও জানি না। আমি তোমাদেরকে সুন্দর করে শর্তটা দিয়েছিলাম, তুমি আমার শর্তটা রাখতে পারোনি। তুমি শিশিরকে নিয়ে ওদের সামনে বসে আছো। এখন যদি তাহলে আমি এই সম্পর্কটা মেনে না নিই তখন? আমি আর এখন এইসব কিছু নিয়ে ভাবতেছি না। ওকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে আমি দ্বিতীয়বার ভাববো না। আপনি কথা না বলে বিয়ে পড়ান। আর বড় চাচা, আপনার কি এই বিয়েতে কোনো অমত আছে? ভাইয়া, যদি এই বিয়েতে কোনো অমতে না থাকে তাহলে আমারও কোনো অমত নেই। স্যার, আপনি কি কাজী সাহেব নিয়ে আসছেন? উনি তো কথাই শুনছেন না। ওনাকে বলুন এখনই বিয়ের কাজ শুরু করতে। আপনি বিয়ের কাজ শুরু করেন কাজী সাহেব। কাজী আর কোনো কিছু না বলে বিয়ের কাজ শুরু করে। বিয়ে পড়ানো শেষ হওয়ার পর আদ্র কাজী এবং স্যারকে এগিয়ে দিয়ে আসতে চায়। স্যারকে এবং কাজী সাহেবকে অনেকবার বলেছে ওরা এখান থেকে খেয়ে যাবার জন্য, কিন্তু স্যার এখানে আর থাকেনি। উনি নাকি কোথায় যাবে সেখানে গিয়ে খাবার খেতে বলেছে। আদ্র বাইরে যাওয়ার পর আদ্রের বাবা উঠে এসে শিশিরের পাশে বসে বলল, শিশির মামনি, আজকে তোমার বিয়ে দেওয়ার জন্য ওদেরকে ডেকে আনিনি, এটা শুধু সবাইকে বলার জন্য ছিল। আর তো তোমার প্রতি কেমন ফিলিংস অনুভব করে সেটা বোঝার জন্য। আমার জানা মতে আর তো তোমাকে আরো কয়েক বছর আগে থেকেই লাইক করত, এবং এই কয়দিন বাড়িতে ঠিক মতো আসতো না শুধুমাত্র তোমার জন্য। হয়তো তোমাকে দেখলে ও আরো দুর্বল হয়ে পড়তো, সেই জন্য। এখন একমাত্র তুমি পারো ওকে ওই চাকরি থেকে বের করে আনতে। কি পারবে না মামনি? জি বড়াবু, আমি চেষ্টা করব। শিশিরের বড় মা এসে শিশিরকে নিয়ে যায় আদ্রের রুমে। আপা, এতক্ষণ কি হয়েছে? সব আমার মাথার উপর দিয়ে গিয়েছে। আমাকে একটু বলবে তোমরা, আমার মেয়েটার কিভাবে বিয়ে হয়ে গেল আমাদের নিজের বাড়িতেই? তোমরা এখন বেআইন হয়ে গিয়েছো। আমার যে কি খুশি লাগছে, বাড়ির বড় মেয়ে বাড়িতেই থাকবে সারা জীবন। হ্যাঁ রে, এটা আমার অনেক ইচ্ছে ছিল, কিন্তু এখন আর আমার কোনো ইচ্ছা পূর্ণ থাকেনি। আদ্রকে আমি এটা বলতে চেয়েছিলাম অনেকবার, কিন্তু আদ্র রেগে যাবে ভেবে আর বলিনি। কিন্তু আমার ছেলে যে তলে তলে এই কাজ করে বসবে কে জানতো। তারপর ওরা আদ্রের রুমে শিশিরকে বসিয়ে দিয়ে চলে যায়। দিন যাওয়ার পর রাত 12টায় আসে আদ্রের রুমে। এসে দেখে শিশির ওয়ার্ড্রব গুছাচ্ছে আদ্রের জামা কাপড়। তোকে এগুলো করতে কে বলেছে? এদিকে আয়। শিশির যাওয়ার পর ওকে টেনে কোলে বসিয়ে বলল, শিশির, তুই খুশি তো আমাকে বিয়ে করে? আলহামদুলিল্লাহ, অনেক খুশি। একটা মুচকি হাসি দিয়ে আবারও জিজ্ঞেস করলো, রাতের খাবার খেয়েছিস? হ্যাঁ, আপনি ফোন করে বলার পর খেয়ে নিয়েছি। আচ্ছা ঠিক আছে, এখন এখানে শো, আমি ঘুমাবো, তোকে জড়িয়ে ধরে ঘুমাবো। আজ থেকে আমার বালিশ হবে তুই। শিশির আর কোনো কিছু না বলে ওইভাবে বসে থাকে। আদ্র ওকে বিছানার মধ্যে শুয়ে দিয়ে ওকে জড়িয়ে ধরে। থেকে যাস, আমার রাগ অভিমান সবকিছু সহ্য করে সারা জীবন। সারা জীবনের জন্য এসেছি আপনার কাছে, আর কোথাও যাব না আপনার কাছ থেকে দূরে। আর এরই মধ্য দিয়ে একটা সুন্দর রোমান্টিক গল্প আমরা শেষ করে ফেলেছি। তো গল্পটা যদি আপনাদের কাছে ভালো লাগে তবে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট সেকশন আছে, সেখানে গিয়ে আপনাদের মূল্যবান কমেন্ট জানাতে ভুলবেন না। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে বাজিয়ে দেবেন। এভাবেই আমাদের পাশে থাকবেন এই আশা ব্যক্ত করে আজকে এই ভিডিওটা সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো নতুন গল্পে।